বাঙালি পরিবার, কিন্তু লুবনার মায়ের মুখ দিয়ে অনর্গল বের হচ্ছিল এমন এক প্রাচীন এবং অদ্ভুত ভাষা, যা শোনার পর মৌলানা সাহেব বুঝতে পারলেন এটি একটি শক্তিশালী জিনের কাজ। মৌলানা সাহেব লুবনার বাবার সাহায্যে জিনের সাথে কথোপকথন শুরু করলেন। মৌলানা সাহেব কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? কোথা থেকে এসেছ? এই মহিলার শরীরে প্রবেশ করার অধিকার তোমাকে কে দিয়েছে? জলদি ওর শরীর থেকে বেরিয়ে যাও, না হলে আমি আল্লাহর কালামের আগুনে জ্বালিয়ে ভস্ম করব। জিনটি ভারী কণ্ঠে মৌলানা সাহেবকে উত্তর দিল, আমি ওকে চাই। কেউ একজন আমাকে বাঁচিয়েছে ওকে শেষ করার জন্য। যদি আমি ওকে না পাই, তবে পৃথিবীর আর কেউ ওকে পাবে না। আমি ওর শরীর দখল করেছি, ওকে নিয়ে যাব। You will never be alone. Put.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সম্পূর্ণ নতুন এবং লোমহর্ষক একটি ঘটনা নিয়ে। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন লুবনা নামের এক আপু। তিনি এবং তার পরিবার যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন তা শুনলে যে কারোরই গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাসেল ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ, ঘটনার ভেতরে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। সাল 2016। লুবনা এবং তার পরিবারের বসবাস ছিল বরিশালের একটি সুপরিচিত জেলায়। লুবনার পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 5 জন। লুবনার বাবা, মা, বড় বোন দিবা, লুবনা নিজে এবং তার ছোট বোন রিনা। লুবনা তখন 9ম শ্রেণীতে পড়াশোনা করত। বড় বোন দিবা সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, আর ছোট বোন রিনা তখন 1ম শ্রেণীর ছাত্র। তারা যে বাড়িতে থাকতেন সেটি মূলত লুবনার বাবার দাদির বাড়ি ছিল। বাড়িটি তারা ভাড়া নিয়ে থাকতেন। সেই বাড়িতে 2টি মাস্টার বেডরুম ছিল। বড় রুমটিতে লুবনার বাবা, মা এবং ছোট বোন রিনা ঘুমাতেন, আর অপর রুমটিতে লুবনা এবং তার বড় বোন দিবা থাকতেন। পারিবারিক দিক থেকে তারা ছিলেন খুবই সুখী। লুবনার বাবা এবং মায়ের মধ্যে বোঝাপড়া ছিল চমৎকার। প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপন খুব ভালোভাবেই চলছিল, কিন্তু বিপত্তির শুরু হয় হঠাৎ করেই। তাদের পরিবারের ওপর নেমে আসে এক অদৃশ্য কালো ছায়া। এই ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হয় এক রাতের একটি অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে। রাত তখন আনুমানিক 9টা বাজে। বাইরের পরিবেশ বেশ শান্ত। রাস্তাঘাটে মানুষের কোলাহল অনেকটা কমে এসেছে। বাড়ির সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। চারপাশ বেশ নীরব। হঠাৎ এই পিনপতন নীরবতা ভেঙে লুবনার মায়ের একটি গগন বিদারী চিৎকার ভেসে আসে তাদের শোবার ঘর থেকে। লুবনার মা প্রচণ্ড জোরে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠেন। লুবনা এবং তার বড় বোন দিবা তাদের নিজেদের ঘরে বসে পড়াশোনা করছিল। মায়ের এমন বিকট চিৎকার শুনে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাদের মনে কোনো এক চরম বিপদের আশঙ্কা জাগে। মা এভাবে চিৎকার করে উঠছেন কেন? তারা কাল বিলম্ব না করে দৌড়ে মায়ের ঘরের দিকে ছুটে যায়। মায়ের ঘরে প্রবেশ করে লুবনা এবং দিবা যা দেখল তা কল্পনারও বাইরে। তারা দেখল মা বিছানার এক কোণায় ভয়ে গুটিসুটি মেরে আছেন। তার পুরো শরীর থরথর করে কাঁপছে এবং চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। লুবনা দ্রুত মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখন মা
কাঁপা কাঁপা গলায় যা জানালেন তা শুনে সবারই আত্মা কেঁপে উঠল। লুবনার মা ঘুমানোর আগে ছোট বোন রিনাকে ঠিক করে শুইয়ে দিচ্ছিলেন। রিনা ঘুমের ঘোরে খুব বেশি নড়াচড়া করত, তাই মা ভাবলেন রিনার শোয়ার ভঙ্গিটা একটু ঠিক করে দেবেন, নইলে সকালে ওর ঘাড়ে ব্যথা হতে পারে। এই ভেবে তিনি যখন রিনার মাথাটা একটু উঁচু করে বালিশটা ঠিক করতে গেলেন, ঠিক তখনই তিনি বালিশের নিচে নরম তুলতুলে এবং আঠালো কিছু একটার অস্তিত্ব টের পেলেন। কৌতূহল বশত লুবনার মা বালিশটা একটু উঁচু করে ধরেন, আর বালিশ তুলতেই তিনি যা দেখলেন তা কোনো স্বাভাবিক দৃশ্য ছিল না। বালিশের ঠিক নিচে অসংখ্য জ্যান্ত সাদা পোকা কিলফিল করছে। পোকাগুলো এলোমেলোভাবে ছড়িয়েছিল না, সেগুলো নিখুঁতভাবে একটি গোলাকার বৃত্ত তৈরি করে রেখেছিল। দেখে মনে হচ্ছিল কেউ যেন খুব যত্ন করে পোকাগুলোকে একটা বৃত্তাকার শেপে সাজিয়ে রেখেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই পোকাগুলোর তৈরি করা বৃত্তের ঠিক মাঝখানে অদ্ভুত দর্শনের একটি কুঁচকুঁচে কালো রঙের পোকা বসেছিল। একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায়, তা আবার মাথার বালিশের নিচে এত বিভৎস পোকার এমন অদ্ভুত সমাবেশ দেখে লুবনার মা আর নিজেকে সামলাতে পারেননি। তিনি ভয়ে চিৎকার করে ওঠেন। লুবনার বাবা ওয়াশরুমে ছিলেন। চিৎকার শুনে তিনিও দৌড়ে আসেন। তিনি এই পোকাগুলো দেখে প্রথমে খুব একটা পাত্তা দিলেন না। তিনি স্বভাবতই একটু বাস্তববাদী মানুষ ছিলেন। তিনি ভাবলেন হয়তো কোনোভাবে জানালা দিয়ে বা অন্য কোনো উপায়ে বাইরে থেকে পোকা ভেতরে চলে এসেছে। তিনি লুবনার মাকে ধমক দিলেন। লুবনার বাবা তৎক্ষণাৎ বিছানার চাদর এবং বালিশ ছেড়ে পোকাগুলোকে বাইরে ফেলে দিলেন। এরপর তিনি ঝাড়ু দিয়ে খুব ভালোভাবে ঘরটি পরিষ্কার করলেন। এরপর তিনি সবাইকে নিজ নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে বললেন। সেদিনের মতো সবাই ঘুমাতে চলে গেল, কিন্তু লুবনার মায়ের মনে খচখচানি থেকেই গেল। তিনি সারা রাত এক ফোঁটাও ঘুমোতে পারলেন না। তিনি কেবলই ভাবছিলেন এত পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘরে, বিশেষ করে বিছানার বালিশের নিচে এতগুলো পোকা কোথা থেকে এলো, আর পোকাগুলো বৃত্তাকার আকারেই বা কেন ছিল? এগুলো কি খারাপ কিছুর সংকেত? সারা রাত এপাশ ওপাশ করে ভোর হয়ে যায়। পরদিন সকালে লুবনার বাবা প্রতিদিনের মতো তার কাজে চলে গেলেন। লুবনা এবং দিবাও তাদের স্কুল কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে গেল। বাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক মনে হলেও লুবনার মায়ের মনে তখনও রাতের সেই আতঙ্ক বিরাজ করছিল। দুপুরের দিকে লুবনার মা রান্নাঘরে দুপুরের খাবার তৈরি করছিলেন। তিনি চুলায় তরকারি বসিয়ে আনমনে কিছু একটা ভাবছিলেন। হঠাৎ তিনি তাদের বাড়ির স্টোর রুম থেকে বিকট একটি আওয়াজ শুনতে পান। মনে হলো যেন ভারী কোনো ধাতব বস্তু ফ্লোরে সজোরে আছড়ে পড়েছে। লুবনার মা রান্নাঘর থেকে দ্রুত সেই স্টোর রুমের দিকে এগিয়ে যান। রান্নাঘর থেকে স্টোর রুমে যেতে বেশ কয়েকটি পা ফেলতে হয়। তিনি যখন স্টোর রুমের দরজার সামনে দাঁড়ালেন, তখন তিনি যা দেখলেন তাকে আরও বেশি আতঙ্কিত করে তুলল। তিনি দেখলেন ফ্লোরের ওপর একটি বড় টিনের পাউডারের কৌটার ঢাকনা পড়ে আছে, কিন্তু ঢাকনাটি স্থির হয়ে নেই, সেটি ফ্লোরের ওপর তীব্র গতিতে ঘুরছে। একটি সমতল টিনের ঢাকনা ফ্লোরে পড়লে কিছুক্ষণ আওয়াজ করে স্বাভাবিকভাবে থেমে যাওয়ার কথা, কিন্তু ঢাকনাটি অদ্ভুত এক ছন্দে মেঝের ওপর বৃত্তাকারে ঘুরে চলেছে এবং একটা ভয়ঙ্কর ধাতব শব্দ তৈরি করছে। রান্নাঘর থেকে স্টোর রুমে আসতে লুবনার মায়ের বেশ কিছুটা সময় লেগেছিল। এতক্ষণ ধরে একটি সমতল ঢাকনা কিভাবে ঘুরতে পারে কোনোভাবেই তার বোধগম্য হচ্ছিল না। তিনি দরজার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেটির দিকে তাকিয়ে রইলেন। বেশ কিছুক্ষণ ঘোরার পর ঢাকনাটি ধীরে ধীরে থেমে যায়। লুবনার মা ভয়ে ভয়ে ঢাকনাটি ফ্লোর থেকে তুলে তার নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। তিনি এই ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পেলেন না। তার বুকের ভেতর ভয়টা আরও চেঁকে বসল। তিনি বুঝতে পারছিলেন বাড়িতে স্বাভাবিক নিয়মের বাইরে কিছু একটা ঘটছে। এই ঘটনার পর প্রায় এক সপ্তাহ লুবনাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। সবাই ভেবেছিল হয়তো এগুলো মনের ভুল বা কাকতালীয় কোনো ব্যাপার। লুবনার মাও ধীরে ধীরে রাতের সেই পোকাগুলো এবং ঢাকনা ঘোরার ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তারা জানতেন না এই নীরবতা ছিল কেবল আসন্ন এক মহাঝড়ের পূর্বাভাস। শয়তান তার গুটি সাজাচ্ছিল।
এক সপ্তাহ পরের কথা। সময়টা ছিল বিকেল গড়িয়ে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। মাগরিবের আজান হতে আর বেশি দেরি নেই। আকাশের সূর্যটা লাল বর্ণ ধারণ করেছে। চারপাশের পরিবেশটা কেমন যেন গুমট হয়ে গেছে। হঠাৎ করেই লুবনার মা আবারও বিকট শব্দে চিৎকার করে ওঠেন, কিন্তু এবারের চিৎকারটা কোনো ভয়ের চিৎকার ছিল না। মনে হচ্ছিল কেউ চরম আক্রোশে গলা ফাটিয়ে চিৎকার করছে। এই চিৎকারের শব্দে কোনো মানবিকতা ছিল না। লুবনা, দিবা এবং লুবনার বাবা দৌড়ে মায়ের কাছে চলে যায়। গিয়ে দেখে লুবনার মা মেঝের ওপর বসে আছেন, কিন্তু তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। লুবনার মায়ের বয়স তখন 40-এর কাছাকাছি এবং তিনি দেখতে বেশ সুন্দরও ছিলেন, কিন্তু সেই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছিল যেন 70 বা 75 বছরের কোনো বৃদ্ধা মেঝের ওপর বসে আছেন। তার মুখের চামড়া কুঁচকে গিয়েছিল এবং চোখের দৃষ্টি ছিল চরম হিংস্র। তিনি অকারণে রাগে গজগজ করছিলেন এবং মুখ থেকে অদ্ভুত গোঙানির আওয়াজ বের হচ্ছিল। লুবনার বাবা পরিস্থিতি থেকে বুঝতে পারলেন যে তার স্ত্রীর ওপর খারাপ কিছুর প্রভাব পড়েছে। তিনি ইসলামিক মাইন্ডের মানুষ ছিলেন। তিনি খুব দ্রুত অজু করে এসে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার কিছু অংশ তেলাওয়াত করতে শুরু করলেন। লুবনা এবং তার ভাই বোনেরা মিলে মোবাইল ফোনে উচ্চ স্বরে কোরআনের রুকাইয়ার অডিও চালিয়ে দিল। কোরআনের আওয়াজ শোনার সাথে সাথেই লুবনার মা প্রচণ্ডভাবে ছটফট করতে শুরু করলেন। তিনি 2 হাত দিয়ে নিজের কান শক্ত করে চেপে ধরে বিকট শব্দে চিৎকার করতে লাগলেন। মনে হচ্ছিল কোরআনের আওয়াজ তার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ এইভাবে ছটফট করার পর তিনি হঠাৎ করেই ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে যান। জ্ঞান হারানোর কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসে এবং তিনি প্রচুর বমি করতে শুরু করেন। লুবনার মায়ের জীবনে এরকম ঘটনা এটাই প্রথম। লুবনার বাবা বুঝতে পারছিলেন না তার স্ত্রী হঠাৎ এরকম হয়ে গেল কিভাবে। তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তিনি দ্রুত তার শ্যালক অর্থাৎ লুবনার মামাকে ফোন করলেন। লুবনার বাবা ফোনে মামাকে বললেন, ভাই তুমি দ্রুত আমাদের বাড়িতে আসো। তোমার বোনের হঠাৎ কি যেন হয়েছে, সে কেমন যেন পাগলের মতো আচরণ করছে, তুমি জলদি আসো। লুবনার মামা সব শুনে বললেন তিনি দ্রুতই আসছেন এবং কোনো সমস্যা হলে যেন তাকে আবার জানানো হয়। সেদিনের মতো পরিস্থিতি কিছুটা শান্ত হলো। লুবনার মাকে গোসল করিয়ে বিছানায় শুইয়ে দেয়া হলো। তিনি ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন। কিন্তু পরের দিন বিকেলে ঠিক একই সময়ে অর্থাৎ মাগরিবের ঠিক আগে আগে লুবনার মায়ের অবস্থা আবার আগের মতো হয়ে গেল। তার চেহারা আবারও সেই ভয়ঙ্কর 70 বছরের বৃদ্ধার মতো হয়ে গেল। লুবনার বাবা তৎক্ষণাৎ মামাকে ফোন করে দ্রুত আসতে বললেন। লুবনা তখন ভয়ে তার ছোট বোন রিনাকে বুকে জড়িয়ে ধরে ঘরের এক কোণায় দাঁড়িয়েছিলেন। তারা ভয়ে কাঁপছিলেন। হঠাৎ লুবনার মায়ের দৃষ্টি লুবনা এবং রিনার দিকে পড়ে। তার চোখ দুটো রাগে লাল হয়ে জ্বলছিল। তিনি হিংস্র পশুর মতো লুবনা এবং রিনার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। তার উদ্দেশ্য ছিল বাচ্চাদের আঘাত করা। লুবনার বাবা দ্রুত পেছন থেকে এসে লুবনার মাকে শক্ত করে জড়িয়ে ধরেন এবং উচ্চ স্বরে কোরআনের আয়াত পড়তে থাকেন। কিন্তু লুবনার মায়ের শরীরে তখনও অস্বাভাবিক শক্তি। তিনি বাবাকে ঝটকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় লুবনার মামা ঘরে প্রবেশ করেন। তাকে দেখা মাত্রই লুবনার মা তাকে লক্ষ্য করে একটি সজোরে ঘুষি মারার চেষ্টা করেন, কিন্তু মামা দ্রুত হাত দিয়ে সেই ঘুষি আটকে দেন। মামা এবং বাবা মিলে লুবনার মাকে অনেক কষ্ট করে আটকে রাখেন এবং সূরা নাস ও সূরা ফালাক পড়ে ফু দিতে থাকেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর লুবনার মা আবার জ্ঞান হারিয়ে ফেলেন। লুবনার বাবা তাকে বিছানায় শুইয়ে দেন। কিছুক্ষণ পর লুবনার মায়ের জ্ঞান ফিরে আসে এবং তিনি ঘুমের অতলে চলে যান। সেদিন রাতে লুবনার বাবা সিদ্ধান্ত নিলেন যে তারা কেউ আলাদা ঘরে ঘুমাবেন না। বাড়ির ড্রয়িং রুমে সবাই একসাথে ঘুমাবেন, যাতে লুবনার মায়ের কোনো সমস্যা হলে সবাই মিলে তাকে সাহায্য করতে পারেন। বাবা এবং মা বিছানায় ঘুমালেন, আর লুবনা, দিবা এবং রিনা ফ্লোরে তোশক বিছিয়ে ঘুমালো। পরের কয়েকদিন লুবনার মায়ের আর কোনো সমস্যা হলো না। সবাই ভাবল হয়তো খারাপ সময়টা কেটে গেছে, কিন্তু তাদের এই ধারণা যে কতটা ভুল ছিল তা তারা খুবই শীঘ্রই বুঝতে পারল। কয়েকদিন পরের কথা, সময়টা সেই একই মাগরিবের ঠিক আগে। লুবনার বাবা তার নিজের কাজ করার ঘরে বসে কিছু কাজ করছিলেন। সেই ঘরে একটি সোফা ছিল। লুবনা, দিবা এবং রিনা সেই সোফায় বসে গল্প করছিল।
এমন সময় লুবনার মা সেখানে এসে উপস্থিত হলেন। তিনি সোফার একপাশে এসে বসলেন। লুবনার বাবা কাজ শেষ করে কম্পিউটার বন্ধ করে তাদের সাথে গল্পে যোগ দিলেন। পরিবারের সবাই মিলে হাসি খুশিভাবে গল্প করছিলেন। পরিবেশটা ছিল একেবারেই স্বাভাবিক, মনে হচ্ছিল কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু গল্পের মাঝখানেই হঠাৎ লুবনার মা সোফার ওপর নেতিয়ে পড়লেন। তার মাথাটা পেছনের দিকে হেলে পড়ল। মনে হলো তিনি হঠাৎ করেই গভীর ঘুমে তলিয়ে গেছেন। লুবনার বাবা দ্রুত তার কাছে গিয়ে ডাকতে শুরু করলেন। কি হলো তোমার? এভাবে হঠাৎ করে ঘুমিয়ে পড়লে কেন? ওঠো, চোখ খোলো। লুবনার বাবা তাকে বেশ কয়েকবার ঝাঁকুনি দিলেন। লুবনা এবং তার বোনেরা ভয়ে একদম চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ ডাকার পর লুবনার মা ধীরে ধীরে চোখ খুললেন, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল সম্পূর্ণ অপরিচিত। সেই দৃষ্টিতে ছিল এক তীব্র আক্রোশ আর শীতলতা। ছোট বোন রিনা ভয়ে কেঁদে উঠল। লুবনা সাহস করে তার মাকে জিজ্ঞাসা করল, মা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? লুবনার কথা শোনার সাথে সাথেই তার মা লুবনার দিকে এক পলকে তাকিয়ে রইলেন। তারপর তাঁর ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিকট এবং ভয়ঙ্কর হাসি। সেই হাসি ধীরে ধীরে এক গগন বিদারী অট্টহাসিতে পরিণত হল। সেই হাসির শব্দে যেন ঘরের দেয়ালগুলো কেঁপে উঠছিল। এটি কোনো মানুষের হাসি ছিল না, এটি ছিল এক ভয়ঙ্কর অশুভ শক্তির হাসি। লুবনার বাবা বুঝতে পারলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তিনি দ্রুত লুবনার মাকে ঝাঁকাতে লাগলেন এবং বলতে থাকলেন, আল্লাহকে স্মরণ করো, তুমি কে? আমার স্ত্রীর শরীর থেকে বেরিয়ে যাও। কিন্তু লুবনার মা কোনো কথাই শুনছিলেন না। তিনি কেবল বিকট শব্দে হাসছিলেন। লুবনার বাবা নিরুপায় হয়ে আবার লুবনার মামাকে ফোন করলেন এবং বিস্তারিত জানালেন। লুবনার মামা এবার একা আসলেন না, তিনি সাথে করে একজন হুজুরকে নিয়ে আসলেন। হুজুরকে মওলানা সাহেব বলেই সম্বোধন করছি। মওলানা সাহেব এসে লুবনার মাকে ড্রয়িং রুমে নিয়ে যেতে বললেন। লুবনার বাবা মাকে কোলে করে ড্রয়িং রুমের ছোট একটি বিছানায় শুইয়ে দিলেন। মওলানা সাহেব তার ইসলামিক রুকাইয়ার চিকিৎসা শুরু করলেন। তিনি বিশুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে লুবনার মা প্রচণ্ডভাবে ছটফট করতে শুরু করলেন। তার মুখ থেকে এবার পুরুষের মতো ভারী এবং কর্কশ আওয়াজ বের হতে লাগলো। তিনি অদ্ভুত এক অপরিচিত ভাষায় কথা বলতে লাগলেন। ভাষাটি লুবনাদের একেবারেই অজানা ছিল। তারা ছিল সাধারণ বাঙালি পরিবার, কিন্তু লুবনার মায়ের মুখ দিয়ে অনর্গল বের হচ্ছিল এমন এক প্রাচীন এবং অদ্ভুত ভাষা, যা শোনার পর মওলানা সাহেব বুঝতে পারলেন এটি একটি শক্তিশালী জিনের কাজ। মওলানা সাহেব লুবনার বাবার সাহায্যে জিনের সাথে কথোপকথন শুরু করলেন। মওলানা সাহেব কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? কোথা থেকে এসেছো? এই মহিলার শরীরে প্রবেশ করার অধিকার তোমাকে কে দিয়েছে? জলদি ওর শরীর থেকে বেরিয়ে যাও, না হলে আমি আল্লাহর কালামের আগুনে জ্বালিয়ে ভস্ম করব। জিনটি ভারী কণ্ঠে মওলানা সাহেবকে উত্তর দিল, আমি ওকে চাই। কেউ একজন আমাকে বাঁচিয়েছে ওকে শেষ করার জন্য। যদি আমি ওকে না পাই তবে পৃথিবীর আর কেউ ওকে পাবে না। আমি ওর শরীর দখল করেছি, ওকে নিয়ে যাব। মওলানা সাহেব তখন রাগী কণ্ঠে জিনটিকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর সৃষ্টি এই মানব দেহ দখল করার কোনো অধিকার তোমার নেই। জিনটি মওলানা সাহেবের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে লুবনার বাবার দিকে ঘুরে আঙুল উঁচিয়ে শাসাতে লাগলো, তুই যদি ওকে আমার হাতে তুলে না দিস তবে ওকে মেরে ফেলবো, তোরা কেউ বাঁচতে পারবি না। লুবনার বাবা এই কথা শুনে প্রচন্ড রেগে গেলেন। তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু লুবনার মামা তাকে শান্ত হতে বললেন, ভাই, তুমি শান্ত হও, এটা শয়তানের প্ররোচনা, ওর কথায় রাগ করো না, মওলানা সাহেবকে তার কাজ করতে দাও। মওলানা সাহেব, লুবনার বাবা এবং মামা মিলে সমস্বরে কোরআন পড়া শুরু করলেন। দোয়ার শান্তিতে জিনটি দুর্বল হতে লাগলো। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকলো, পুড়ে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। এদিকে লুবনা এবং রিনা অন্য একটি ঘরে ভয়ে জড়সড় হয়ে বসেছিল। শয়তান যখন বুঝতে পারল সে মওলানা সাহেবের কোরআনের শক্তির সাথে
পেরে উঠছে না, তখন সে পরিবারের অন্য সদস্যদের ক্ষতি করার জন্য চেষ্টা করল। লুবনারা যে ঘরে বসেছিল, হঠাৎ সেই ঘরের জানালার ভারী কাঁচগুলো কোনো কারণ ছাড়াই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো। কাঁচের টুকরো তীরের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে একটি কাঁচের টুকরো লুবনা বা রিনার গায়ে লাগল না। মনে হলো কোনো অদৃশ্য ঢাল তাদের রক্ষা করেছে। এই বিকট শব্দ শুনে মৌলানা সাহেব বুঝতে পারলেন শয়তান প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে পুরো বাড়িতে উচ্চ স্বরে আজান দিলেন এবং সুরক্ষার দোয়া পড়ে ফোঁ দিলেন। এরপর তিনি পুনরায় লুবনার মায়ের কাছে ফিরে গেলেন এবং রুকাইয়ার মাত্রা আরও বাড়িয়ে দিলেন। বেশ কিছুক্ষণ এমন কোরআন তেলাওয়াত চলার পর লুবনার মা জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়লেন। মৌলানা সাহেব তখন লুবনার বাবা এবং মামাকে ডাক দিলেন এবং বললেন, আপনাদের পরিবারের উপর কেউ একজন ভয়ঙ্কর কুফরি বা কালো জাদু করেছে। এই কালো জাদুর উদ্দেশ্য হল আপনাদের সংসার ধ্বংস করে দেয়া এবং আপনার স্ত্রীকে শেষ করে দেয়া। যে এই কাজ করেছে সে অনেক আগে থেকেই আপনাদের পরিবারের প্রতি ঈর্ষান্বিত ছিল। সে চায় না আপনার স্ত্রী আপনার সাথে সুখে সংসার করুক। লুবনার বাবা অবাক হয়ে বললেন, কিন্তু মৌলানা সাহেব, আমার স্ত্রীর তো এমন কোনো শত্রু নেই, কে এই কাজ করতে পারে? মৌলানা সাহেব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, শয়তান মানুষের রূপ ধরে আমাদের আশেপাশেই থাকে। অনেক সময় আমরা যাদের সবচেয়ে কাছের মনে করি তারাই ঈর্ষার বশবর্তী হয়ে এমন জঘন্য কুফরি কাজে লিপ্ত হয়। ইসলামে এমন কাজকে সুস্পষ্ট হারাম বলা হয়েছে। কে করেছে তা খুঁজে বের করার চেয়ে এখন জরুরি হলো আপনার স্ত্রীকে এই জাদুর প্রভাব থেকে মুক্ত করা। মৌলানা সাহেব এরপর লুবনার বাবাকে বললেন লুবনার মাকে বিছানা থেকে তুলতে। লুবনার বাবা এবং মামা মিলে যখন লুবনার মাকে বিছানা থেকে তুললেন, তখন বিছানার দৃশ্য দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। বিছানার চাদরের ওপর লুবনার মায়ের শরীরের ঠিক যে স্থানগুলো স্পর্শ করেছিল, সেখানে জঘন্য এবং দুর্গন্ধযুক্ত অসংখ্য সাদা পোকা কিলবিল করছে। পোকাগুলো এমনভাবে জড়ো হয়েছিল যা দেখলে যে কারোরই বমি চলে আসবে। মৌলানা সাহেব দ্রুত পোকাগুলোকে একটি পাত্রে সংগ্রহ করতে বললেন এবং তিনি বিছানার তোশকটি তুলতে বললেন। তোশক তোলার পর দেখা গেল তার নিচেও আরও হাজার হাজার পোকা গিজগিজ করছে। পুরো ঘর এক পচা লাশের দুর্গন্ধে ভরে গেল। মৌলানা সাহেব সবাইকে নির্দেশ দিলেন বাড়ির আনাচে কানাচে যেখানে যত পোকা আছে সব সংগ্রহ করে আনতে। সবাই মিলে বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পোকা সংগ্রহ করল। এরপর মৌলানা সাহেব বাড়ির উঠোনে সেই পাত্রে আগুন ধরিয়ে সবগুলো পোকা পুড়িয়ে ভস্ম করে দিলেন। পোকাগুলো পোড়ার সময় বাতাসে এক বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সবকিছু শান্ত হওয়ার পর মৌলানা সাহেব সবাইকে ডেকে বসালেন এবং ঘটনার পেছনের আসল রহস্য খুলে বললেন। তিনি বললেন, আপনাদের শত্রু অত্যন্ত ভয়ঙ্কর। সে আপনাদের সংসার ভাঙতে চেয়েছিল। প্রথম দিকে সে ছোটখাটো জাদু করেছিল যাতে আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়, কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা থাকায় তার সেই জাদু কাজ করেনি। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সরাসরি আপনার স্ত্রীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে গোরস্থানের মাটি এবং পচা লাশের অংশ ব্যবহার করে এই কালো জাদু বা সিহর করেছে, যার ফলে এই পোকাগুলোর সৃষ্টি। এই বাড়ি এখন আর আপনাদের জন্য নিরাপদ নয়। কালো জাদুর প্রভাব এই বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। আপনাদের অতি সত্বর এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। মৌলানা সাহেবের কথা শুনে লুবনার পরিবার সিদ্ধান্ত নিল তারা দ্রুত এই বাড়ি ছেড়ে দেবে। সৌভাগ্যবশত লুবনার বাবা বেশ কিছুদিন আগে একটি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। বাড়িটির কাজ প্রায় ৮০% শেষ হয়ে গিয়েছিল। তারা সিদ্ধান্ত নিলেন কাজ সম্পূর্ণ হওয়ার আগেই তারা নতুন বাড়িতে উঠে যাবেন। কিন্তু নতুন বাড়ি প্রস্তুত হতে আরও ২ মাস সময় লাগবে। এই ২ মাস সময় এক অদ্ভুত জীবনযাপন করতে বাধ্য হলেন তারা। যেহেতু লুবনার মায়ের ওপর সব সময় মাগরিবের আগে আগে ওটা ভর করত, তাই তারা প্রতিদিন বিকেল হলেই সেই বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়িতে বা প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিতেন। তারা কিছুতেই মাগরিবের সময় ওই অভিশপ্ত বাড়িতে থাকতেন না। রাত ৮টা বা ৯টার দিকে যখন বিপদ কেটে যেত, তখন তারা আবার নিজেদের বাড়িতে ফিরে আসতেন। এভাবেই ভয়ে ভয়ে এবং চরম আতঙ্কের মধ্য দিয়ে তাদের
তাদের 2 মাস কাটল। অবশেষে 2 মাস পর তাদের নতুন বাড়ির কাজ শেষ হলো এবং তারা সেখানে চলে গেলেন। নতুন বাড়িতে যাওয়ার পর লুবনার মায়ের আর কোনো সমস্যা হয়নি। আল্লাহর অশেষ রহমতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। লুবনাদের পরিবারে আবার শান্তি ফিরে আসলো। তবে কে তাদের এত বড় ক্ষতি করতে চেয়েছিল তা আজ পর্যন্ত তারা জানতে পারেনি। তারা শুধু আল্লাহর উপর ভরসা রেখেছেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত ও ইবাদতের মাধ্যমে নিজেদের সুরক্ষিত করেছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল লুবনা এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা। একটু ভেবে দেখুন মানুষের ঈর্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com-এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। এই বলেই সিফাত তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। যারা শুনেছেন আশা করছি তাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন। কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন থাকবে, আপনারা সেখানে ইচ্ছে মতো লিখতে পারেন। আমার মনে হয় আপনাদের মতামত আমাদের জন্য খুব বেশি রকমের গুরুত্বপূর্ণ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আজ আরও একটি ঘটনা সংগ্রহ করে পাঠালাম। আমার মামার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় তবে আপনি পড়ে শোনাবেন, আমি খুবই খুশি হব। এই ঘটনাটি ঘটেছিল 1973 সালে ময়মনসিংহ শহর থেকে কিছু দূরে একটি জায়গায়। গ্রাম ছেড়ে শহরে এসেছি। গ্রামে না আছে কোনো ভালো কলেজ, না আছে কোনো ভালো শিক্ষক। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য শহরে গিয়েছিলাম। শহর থেকে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে পারলেই আমি সন্তুষ্ট হতাম। কিন্তু আমি কোথাও থাকার জন্য ভালো কোনো হোস্টেল খুঁজে পাইনি। অবশেষে একটা পুরনো দোতলা বাড়ি পাই। দোতলায় শ্যাওলা জমে স্যাঁতস্যাঁতে হয়েছিল, প্লাস্টার অনেক জায়গায় ভেঙে গিয়েছে। সেখানে লাল ইটের ফাঁক দিয়ে অনেক বট গাছের শাখা বেরিয়ে গেছে। তবে বাড়ির এক পাশে মনোরম শাপলা বিল আর অন্য পাশে দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত দেখলে যে কারোরই মন প্রকৃতিপ্রেমিক হয়ে যায়। বাড়িটা শহরের শেষ মাথায় গ্রামের সীমানায় গিয়ে পড়েছে। আমি সাইকেলে চড়ে সেখান থেকে 40 মিনিটেই কলেজ যেতে পারতাম। আমাকে বাড়ির মালিক লজিং মাস্টার হিসেবে তার চিলেকোঠায় থাকার ব্যবস্থা করে দেন। এখানে বিদ্যুতের সুবিধা ছিল, থাকা খাওয়াও ফ্রি, বিনিময়ে তার ছেলেকে অঙ্ক পড়াতে হবে, এতটুকুই শর্ত। আমি এত ভালো সুযোগ পেয়ে তার হাতছাড়া করিনি। ট্রাঙ্ক নিয়ে সেখানে উঠে গেলাম। দুই পাশে দুটো জানালা, একটা দিয়ে শাপলা বিল দেখা যায়, অন্যটি দিয়ে দিগন্ত বিস্তৃত সরিষা ফুলের মাঠ। দুরাত লোডশেডিং থাকায় আমি হ্যারিকেন জ্বালিয়ে পড়াশোনা করি, তাতে সমস্যা হয়নি। দুদিক থেকেই ভালো বাতাস আসত। তৃতীয় রাতে আমি 12টা পর্যন্ত পড়ে যখনই ঘুমিয়ে যাব ঠিক তখনই মালিকের বাসার কুকুরটা বেশ কয়েকবার ঘেউ ঘেউ করে ডাকা শুরু করলো। আমি ব্যাটারির টর্চ জ্বালিয়ে দেখতে গেলাম। কুকুরটা অস্বাভাবিক রাগান্বিত হয়ে তার গলার দই ছেড়ে সরিষা ক্ষেত বরাবর দৌড় দিল, ঠিক যেন কিছুকে ধাওয়া করছে। আমি খেয়াল করলাম সরিষা গাছের ঝোপের মধ্যে কুকুরটি দৌড়ে যাচ্ছে আর তার সামনে 8 থেকে 10 বছর বয়সী একটা মেয়ে সাদা ফ্রক পরা অবস্থায়
দৌড়ে পালাচ্ছে। এত ছোট একটা শিশু এখানে কি করছে, আর এত গতিতে কুকুরটা ধাওয়াই বা করছে কেন, এবং এত গতিতে ধাওয়া করার পরও তাকে কেন ধরতে পারছে না, আমি বুঝতে পারলাম না। আমি অনেক দূর পর্যন্ত টর্চ লাইট ধরে রাখি, কিন্তু একটা সময় সেই মেয়ে আর কুকুর কোনোটাই দেখতে পাই না। এরপর থেকে বাড়িওয়ালা তার বিদেশি কুকুরটিকে ৩-৪ দিন তন্ন তন্ন করে খুঁজেও পাননি। আমরা সবাই সরিষা ক্ষেতের ভেতরেও তাকে খোঁজার চেষ্টা করি, কিছু রক্তের ছিটা ছাড়া আর কিছুই পেলাম না। বাড়িওয়ালা তার ছোট বোনের বিয়ে অনুষ্ঠানের জন্য 1 সপ্তাহ আগেই পরিবার সমেত গ্রামে চলে গিয়েছিলেন। আমরা চিলেকোঠায় কেবল আমি আর নিচের একজন গার্ড মজিদ ভাই। 3 দিন আগে মজিদ ভাই এই বাড়ির গার্ডের কাজ শুরু করেন। লোডশেডিং এর রাতে জ্যোৎস্নায় আমি বসে শাপলা বিলের জলরাশির ঝিলিমিলি দেখি। হঠাৎ ছাদের এক কোণা থেকে কয়েকটা কাকের শব্দে আমার মনোযোগ সেখানে সরে যায়। এই তো সেই বিদেশি কুকুর, কিন্তু সেটা মৃত এবং তা পচে গলে দুর্গন্ধ ছড়িয়েছে। কয়েকটা কাক মাংস ঠুক করে খাচ্ছে। আর ঠিক তখনই সামনে সাদা ফ্রক পরা সেই মেয়েটি একদম ছাদের কিনারায়। আমি তার পেছনটা দেখতে পাচ্ছি, কিন্তু মুখটা দেখতে পাইনি। তবে এবার বেশ ভয় পেয়ে গেলাম। রাত 1টা, আর সেখানে এই মেয়ে কিভাবে আসলো? আমি যখনই বললাম, তুমি কে, মেয়েটা ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল। আমি তৎক্ষণাৎ সেখানে দৌড়ে গেলাম, কিন্তু ততক্ষণে মেয়েটির কোনো অস্তিত্ব পেলাম না। আমি আরো ভয় পেয়ে চিৎকার করে বাসার গার্ডকে ডাকতে থাকি। তিনি এসে আমাকে অভয় দেওয়ার চেষ্টা করেন। কুকুরটিকে আমরা সেই রাতেই মাটি চাপা দিয়ে দেই। সেদিন রাতে আমার ঘুম হয়নি। বারবার আমি দূরের সরিষা ক্ষেত থেকে কারোর কান্না আর আর্তনাদের শব্দ শুনছিলাম। জানি না কি হচ্ছে আমার সাথে। কুকুরের লাশ কিভাবে এখানে আসলো সেটাও আমি বুঝতে পারলাম না। এভাবে ভয় আর অনিদ্রার মধ্যে ফজরের আজানের পরপর আমি হঠাৎ ঘুমিয়ে পড়ি। পরদিন রাতে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে বিছানায় শুয়ে পড়ি। গভীর ঘুমে স্বপ্নে একজন হিন্দু তান্ত্রিক মহিলাকে দৌড়াতে দেখি। তার হাতে একটা রামদা, সেটা রক্তে ভিজে গেছে, আর সেই মহিলা আমার পেছন পেছন আমাকে বলি দেবার জন্য দৌড়ে আসছে। ঘুম ভেঙে যায়। ঘড়িতে রাত 3টা। আজকেও কিছু জ্যোৎস্না আছে। আমি একটু রিল্যাক্স করার জন্য ছাদের কিনারায় গিয়ে সরিষা ক্ষেতের চারপাশটা ভালো করে দেখি। এখন ক্ষেতে আরো বেশি ফুল ধরেছে। কি যেন সাদা একটা অনেক দূরে নড়ে উঠল। আমি টর্চ ধরে দেখলাম কিছু নড়ছে। আলোতে দেখলাম একটা সাদা শাড়ি পরা মহিলা আর সেই মেয়েটি। মহিলার হাতে সেই রামদা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। মহিলাটি ওই মেয়েটাকে ধাওয়া করছে। মেয়েটা জোরে জোরে চিৎকার করছে, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি ভয় পেলাম, এতটাই ভয় পেলাম যে আমার সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠল। আমি আতঙ্কিত হয়ে আর একটু নড়তে পারছিলাম না। মহিলাটা দা নিয়ে দৌড়ে আমাদের বাড়ির কাছে আসতে থাকে। এরপর শাপলা বিলের কিছুটা কাছে আসতেই সেই দা দিয়ে মেয়েটাকে একটা কোপ দেয়। মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। চারিদিকে রক্ত ছিটকে পড়ে আর রক্তের ধারা শাপলা বিলে নেমে আসে। এবার আমি লাইট ধরেই মহিলার বিকৃত চেহারা দেখি। মুখে অসংখ্য কাটা ক্ষত, রক্তাক্ত চেহারা। আমি ভয় পেয়ে চিৎকার দেই। তখন হাত থেকে টর্চ লাইটটাও পড়ে যায়। আমি তৎক্ষণাৎ টর্চ লাইটটি উঠিয়ে আবার সেখানে ধরতেই দেখি কেউ নেই। যেন এক পলকে সব হাওয়ায় মিলিয়ে গেল। সে রাতে দরজা বন্ধ করে আমি চিলেকোঠায় ভয়ে লুকিয়ে থাকি। আমি ব্যক্তিগতভাবে ভূত প্রেতে বিশ্বাস করতাম না অতটা। আমি তখন ভেবেছিলাম যে আসন্ন পরীক্ষার চিন্তায় হয়তো আমার কোনো মানসিক সমস্যা হচ্ছে, যেমন স্কিজোফ্রেনিয়া বা এরকম ধরনের কোনো সমস্যা। তাই আমি একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য নেই। তিনি আমাকে কিছু ঔষধ দেবার পাশাপাশি বাসা পরিবর্তন করার উপদেশ দেন। কিন্তু আমার তখন সেটুকু সময়ও ছিল না যে বাসা পরিবর্তন করে নতুন বাসায় উঠব। এরপর কিছুদিন তেমন কোনো সমস্যা হয়নি। এদিকে বাড়ির মালিকও দিন 15 হলো আসেননি। হঠাৎ এক রাতে ফজরের আজানের কিছুটা আগে আমার চিলেকোঠার দরজায় কেউ জোরে জোরে নক করতে থাকে। দরজা খুলতেই দেখি বাসার গার্ড
মজিদ ভাই তিনি এতটাই আতঙ্কিত এবং ভীত যে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ফজরের আজানের পর তিনি কিছুটা শান্ত হয়ে আমাকে তার সমস্যার কথা খুলে বলেন। তার বর্ণনায় যেটা জানা যায়, মজিদ ভাই সে রাতে ডিউটিরত অবস্থায় বাড়ির পাশে শাপলা বিলে একজন মহিলাকে দেখতে পান। তখন রাত 12টা বেজে গেছে। প্রথমে দূর থেকে আবছা আলোয় তিনি অনুমান করেছিলেন যে হয়তো সেই মহিলা রাতে কাপড় ধোয়ার জন্য এসেছে, কিন্তু তখন প্রায় 2 ঘন্টা কেটে যায়। ওই মহিলা সেভাবেই বসে থাকে। মজিদ ভাই খুব ভালোভাবে নজর দিয়ে দেখার জন্য বিলের কাছে চলে যান। তার টর্চের মৃদু আলোতে তিনি দেখার চেষ্টা করেন। কি ভয়ঙ্কর ব্যাপার! সাদা শাড়ি পরা ওই মহিলার পা উল্টো, আর তার হাতে মস্ত বড় এক রামদা। একটা ছোট মেয়ের লাশকে কুপিয়ে কুপিয়ে তার হাত পা মাথা সব পৃথক করছে। মজিদ ভাই ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করেছিলেন, আপনি কে? তৎক্ষণাৎ সেই অপয়া তার টর্চ লাইটের দিকে তাকিয়ে চিৎকার দেয়। ক্ষতবিক্ষত বিভৎস চেহারার সেই মহিলা একটা পিশাচের রূপ নেয়। সেটা তার দিকে রামদা নিয়ে ছুটে আসে। তিনি প্রচণ্ড ভয় পেয়ে সর্ষে ক্ষেতের মাছ বরাবর দৌড়াতে থাকেন। তিনি যতই দৌড়াতে থাকেন ততই দিক হারিয়ে ফেলেন। সরিষা ক্ষেতের কোনো সীমানা পান না, তবুও ভয়ঙ্কর পিশাচ তার পিছু নিতে থাকে। একটা সময় তার হাত থেকে টর্চ লাইটটা মাটিতে পড়ে যায়, কিন্তু তাতেও রক্ষে নেই। সেই শয়তানটা তার পেছনে ছুটতেই থাকে। তিনি হঠাৎ সরিষা ক্ষেতের মাঝখানে একটা আলোর উৎস দেখে সেখানে ছুটে যান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, তিনি যে টর্চ লাইটটা ফেলে এসেছিলেন সেটা আবার তার সামনে পড়েছিল, আর সেটার আলোই দূর থেকে তিনি দেখছিলেন। অর্থাৎ তিনি বারবার ঘুরে ফিরে একই রাস্তায় এসেছিলেন। এবার আর কোনো উপায় না পেয়ে মজিদ ভাই জোরে চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পর একটা ছোট সুন্দর মেয়েকে দেখতে পান। সেই মেয়েটিকে তিনি ফলো করতে থাকেন এবং এক পর্যায়ে তিনি বাসায় ফিরে আসতে সক্ষম হন। মজিদ ভাইয়ের ঘটনা শোনার পর আমি 2-2 4 মিলিয়ে ফেলি। তখন আমারও মনে হতে থাকে হয়তো এখানে কোনো প্যারানর্মাল সমস্যা আছে। পরদিন আমরা মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করি। তিনি ওই এলাকার একজন প্রবীণ পীর সাহেবের দরগায় আমাদের নিয়ে যান। আমরা পীর সাহেব জনাব সাবের হুজুরের কাছে সব ঘটনা খুলে বলি। তিনি আমাদের কথা শোনেন এবং জায়নামাজে বসে ধ্যান শুরু করেন। কিছুক্ষণ পর তিনি আমাদের ডেকে জিজ্ঞেস করেন আমাদের মধ্যে কেউ তুলা রাশির জাতক কিনা। আমরা দুজনেই তুলা রাশির জাতক। একথা শুনে তিনি আমাদের যা বলেন তা হলো এমন: আপনারা যে বাড়িতে থাকছেন তা পূর্বে একটা শ্মশান ছিল। ওই বাড়ি যেখানে স্থাপন করা হয় সেখানে পূর্বে একটা বাবলা গাছ ছিল। সেই গাছের নিচেই একজন নারীতান্ত্রিক বসবাস করত। চিরযৌবন ও অমরত্ব লাভের জন্য তন্ত্র সাধনা করত। সাধনা সফল করার জন্য বিশেষ বিশেষ তিথিতে তাকে 7টা শিশুকে বলি দিতে হয়েছিল। বলি দেবার আগে সে স্বপ্নে সেই শিশুর সম্পর্কে জানতে পারত। সে তার পিশাচ ও প্রেত চালান দিয়ে ওই সব শিশুদের সম্মোহিত করে নিজের ডেরায় নিয়ে আসত। এরপর নির্দিষ্ট সময় তাদের বলি দিত। এভাবে সে 6টা শিশুকে বলি দেয়। কিন্তু যেদিন শেষ বলি দেবার চেষ্টা করে সেদিন গ্রামের কিছু লোক তাকে সেখানেই থামিয়ে দেয়। এরপর গ্রামের জমিদার তাকে সেই বাবলা গাছের নিচে বেঁধে কঠিন শাস্তি দেয়। কিন্তু গ্রামের মানুষ তাতেও সন্তুষ্ট হয় না এবং তারা সেই মহিলাকে সেখানেই পিটিয়ে মেরে ফেলে। তারপর তাকে সেই গাছের নিচেই মাটি চাপা দেয়া হয়। এই বাড়িটা সেই বাবলা গাছের ওপরেই করা হয়েছিল, কিন্তু সে আপনাদের পেছনে লেগেছে অন্য কারণে। সে অতৃপ্ত, তাই সে তার কাজ শেষ করার জন্য একটা তুলা রাশির জাতক খুঁজছে। কিন্তু যে কোনো কারণেই হোক আপনাদের ক্ষতি হয়নি। আর আপনারা যেসব শিশুদের দেখছেন তারা ভিকটিম। কিন্তু আমি বুঝতে পারছি না যে সে মারা যাবার পরেও কেন সাধনা পূর্ণ করতে চায়। সে তার বশীভূত প্রেত পিশাচ দিয়েও আপনাদের ক্ষতি করতে চেয়েছিল। উল্লেখ্য, এখন বছরের সেই উপযুক্ত তিথি চলছে যখন তান্ত্রিকরা বেশি নরবলি দিয়ে থাকে, কারণ এখন অধিকাংশ গ্রহ নক্ষত্র
প্রায় কাছাকাছি অবস্থান করছে, তাই হয়তো এই অশুভ শক্তির সক্রিয়তা বেড়েছে। তবে কিছু তাবিজ দিয়ে দিলাম, এগুলো সাথে রাখবেন আর 2 দিন পর আবার আসবেন। কিন্তু আমরা একটা ব্যাপার বুঝতে পারিনি যে আমাদের বাড়ির মালিক দীর্ঘদিন যাবৎ বাইরে আছেন কেন, এখনো ফিরছেন না কেন। আমরা 2 দিন পর খবর নিয়ে জানতে পারি যে বাড়ির মালিক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেন। সেখানে মালিকের ছোট ছেলে ও বোন বাদে সবাই নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পীর সাহেব ওখানে যেতেই তিনি অগ্রিম আমাদের দুর্ঘটনার বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য দেন। মালিক যখন গাড়ি নিয়ে ফিরছিলেন তখন মাঝ রাস্তায় তারা একজন সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পান এবং সে রাস্তার মাঝেই তাদের দিকে দা দিয়ে আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে যায়। তৎক্ষণাৎ ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মজিদ ভাই জানতে চাইলেন যে ওই মহিলা কি সেই অতৃপ্ত মহিলা তান্ত্রিকের প্রেত কিনা। পীর সাহেব বললেন, এটা সেই অতৃপ্ত তান্ত্রিকের আত্মাই, হয়তো তার কোনো ক্ষোভ থেকে সে এমনটা করেছে। আমিও মজিদ ভাই পীর সাহেবের কথার সত্যতা যাচাইয়ের জন্য বাড়ির মালিকের বোনের সাথে যোগাযোগ করি। কি অবাক কাণ্ড, ঘটনাটা সত্যিই মিলে যায়। এরপর থেকে আমি নতুন বাসা খুঁজতে থাকি এবং মজিদ ভাই ও পীর সাহেব ওই সমস্যার একটা সমাধান করার চেষ্টা করেন। আমি যে কয়দিন ছিলাম, মধ্যরাতে কখনো কান্নার শব্দ, আবার কখনো বাঁচাও বাঁচাও এমন চিৎকারের শব্দ শুনেছি। এরপর আমি নতুন একটা হোস্টেল পাই এবং সেখানে শিফট করি। এর প্রায় 5 বছর পর হঠাৎ কাকতালীয়ভাবে আমার দেখা হয় মজিদ ভাইয়ের সাথে। তার কাছ থেকে জানতে পারি যে বাড়ির মালিকের ছোট ছেলেটি একদিন নিখোঁজ হয়ে যায় এবং 5 দিন পর তার মাথাবিহীন লাশ শাপলা বিল থেকে উদ্ধার করা হয়। কিন্তু তারপর মালিকের বোন যতদিন ছিলেন ততদিন তিনিও বিভিন্ন সমস্যা ফেস করেন। শেষে পীর সাহেবের সহায়তায় ওই বাড়ির গোসলখানার নিচ থেকে খোদাই করে একটা কঙ্কাল উদ্ধার করা হয়। পীর সাহেবের কথা অনুযায়ী এটা সেই মহিলা তান্ত্রিকের কঙ্কাল। এরপর সেসব নিয়ে একজন হিন্দু পুরোহিতের মাধ্যমে পুড়িয়ে তার শ্রাদ্ধ করে পিণ্ডদান করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাড়ির ছোট ছেলেটিকে রক্ষা করা যায়নি। 5 বছর পর সব শুনে আমি খুব কষ্ট পেলাম। সুন্দর কখনো কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে। অপরূপ সুন্দর সরিষা ফুলের ক্ষেত কিংবা শাপলা বিল কখনো কখনো সৌন্দর্যের আড়ালে ভয়ঙ্কর অতীতকে লুকিয়ে রাখে। ঘটনাটি ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমার কাছে আরও ঘটনা আছে, যদি সুযোগ পাই পাঠানোর চেষ্টা করব। রিফাত হাসান লিখেছেন ময়মনসিংহ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি সেই 2017 সাল থেকে ভূত এফএম শুনি। মাঝখানে আপনাদের প্রচার বন্ধ থাকায় শোনা একদম বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ভূত.com বা ভূত এফএম না শুনলে আমার ঘুম আসে না। আমার নাম কণিকা, আমি থাকি রাজশাহী। এর আগেও ঘটনা পাঠিয়েছিলাম, হয়তোবা কোনো কারণে তা শোনানো হয়নি। এরপর তিনি আমাকে এই ঘটনাটি পড়তে অনুরোধ করেছেন। তারপরে ঘটনা শুরু করেছেন। 2021 সাল, সবেমাত্র আমি ক্লাস 9-এ উঠেছি। করোনা ভাইরাসের পর তখন প্রথম স্কুল খুলছে ধীরে ধীরে। সপ্তাহে 2 দিন যেতে হয়।
এর মাঝখানে আমার দাদি অসুস্থ হওয়ায় আমাদের বাসায় আসে। বলে রাখা ভালো, আমার দাদি থাকতো গ্রামের বাসায়, আর আমরা আব্বুর চাকরির সুবাদে রাজশাহীতে। তো আগে থেকেই আমার দাদির সম্পর্ক আমাদের সাথে খুব ভালো ছিল। তিনি আসবেন শুনে আমি আর আমার ভাই অনেক খুশি। তিনি অসুস্থ থাকায় ওইভাবে গল্প করতে পারতাম না। মাঝে মধ্যে তার সাথে কথা বলতাম, তিনি শুধু শুনতেন, একটু হাসি দিতেন, উত্তর দিতেন না। আমি ভাবতাম তার হয়তো ভালোই লাগছে। আমাদের বাসায় আসার 15 দিন হলো। দাদি তখন মোটামুটি সুস্থ, আমরাও অনেক খুশি, গল্প করলাম অনেক। রাজশাহীতে আমরা ভাড়া থাকি 2 রুমের একটা বাসায়, ব্যালকনি আছে। তো 16 দিনের মাথায় কি কারণে সেদিন আমার ভাই আর আমি স্কুলে গিয়েছিলাম না। আম্মুও সেদিন কি কারণে খুব ব্যস্ত ছিল। আমি ঘুম থেকে উঠে দেখি দাদি ব্যালকনিতে বসে আছেন। আমি সেদিকে খেয়াল না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেই এবং ফোন টিপতে বসি। কিন্তু আমার হঠাৎ মনে হলো দাদি এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি আস্তে আস্তে তার কাছে যাই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি গিয়ে যা দেখি তা মনে হয় না দেখাই ভালো ছিল। আমি দেখি আমার দাদি চোখগুলো অনেক বড় বড় করে তাকিয়ে আছেন, চোখের কালো কোনো অংশ নেই, মুখ হাঁ করা। এটি দেখে আমি জোরে চিৎকার দিয়ে উঠি। আমার আম্মু এসে দেখেন কি অবস্থা। তাড়াতাড়ি করে আম্মু আমাদের আশেপাশের মানুষকে ডাক দেন। আমরা তাকে মাথায় পানি দেই। ডাক্তার নিয়ে আসা হয়। ডাক্তার এসে বলেন তিনি বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এতে আমরা সম্পূর্ণভাবে ভেঙে পড়ি। বিশেষ করে আব্বু একদমই ভেঙে পড়েন। হঠাৎ করে এইরকম হবে কেউ কল্পনাও করতে পারেনি। আমরা তখন দাদিকে নিয়ে গ্রামের বাসায় চলে যাই। ওইখানে নিয়ে গিয়ে তাকে গোসল করানো হয়, দাফন সম্পন্ন হয়। যেহেতু আমরা রাজশাহীতে ভাড়া থাকি, সেহেতু আমরা মনে করি এখানে একটি মিলাদ দেব। গ্রামের বাসাতেও দেয়া হয়। তো আমরা কিছু হাফেজ নিয়ে এসে দোয়া পড়ে মিলাদ দেই। কিন্তু আমি দাদির ওই মুখটা ভুলতে পারি না। হুট করে মনে পড়ে যায়, চোখের সামনে চলে আসে, একা ঘুমাতে পারি না। একদিন রাতে কোনো একটা কারণে আমি বাথরুমে যাওয়ার জন্য উঠি। আমার ভাই তখন আমার পাশেই ঘুমায়। আমি উঠে একাই ওয়াশরুমে যাব। তো ওয়াশরুমে যাওয়ার জন্য ডাইনিং রুম পার হয়ে তারপর যেতে হয়। ডাইনিং রুম থেকে ব্যালকনির দরজাটা সরাসরি দেখা যায়। তো আমি কি ভেবে সেদিকে তাকাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি মৃত্যুর সময় যেভাবে আমার দাদি বসেছিল ঠিক একইভাবে ওই একই জায়গায় বসে আছে। আমি কি করব ভেবে না পেয়ে এক দৌড়ে রুমে চলে আসি। এসে ছোট ভাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ভাবি কি দেখলাম আমি। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি কখন যেন ঘুমিয়ে পড়ি। ঘুমের ভেতর আমি স্বপ্নে দেখি আমি খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সামনে আমার দাদি। আমার দাদি বলছে, তুমি আমার থেকে একটা ছোট্ট পাতিল চেয়েছিলে, তখন তোমাকে আমি তা দিতে পারিনি। বলে রাখা ভালো, আমি ছোট থাকতে দাদির কাছে একটা পাতিল চেয়েছিলাম, কারণ ওইটা দিয়ে আমি খেলবো। কোনো কারণে দাদি সেটা দিতে পারেননি। দাদি আমাকে স্বপ্নে বলছেন, তুমি এবার বাসায় গেলে অবশ্যই সেটা নিয়ে আসবে। আর আমার একটা সুন্দর শাড়ি আছে গোলাপি রঙের, যা আমি তোমার বিয়ের জন্য রেখেছি, সেটাও নিয়ে আসবে। আমি তখন অনুভব করলাম এটা স্বপ্ন না, এটা বাস্তব। হঠাৎ আম্মুর ডাক শুনতে পাই ফজরের নামাজের জন্য। আমি আম্মুকে সব খুলে বলি। আম্মু বলে, তোমার দাদির জন্য তুমি দোয়া করো। কিন্তু দুঃখের বিষয়, আমার ফুপিরা আমাকে ওই 2টা জিনিস দেয়নি। তাদের নাকি দাদি বলে গেছে ওদেরকে সব নিতে। আমার আব্বু যেহেতু চাকরি করেন, তিনি সব কিনে ফেলতে পারবেন। আমি অনেক অনুরোধ করি পাতিলটা দেওয়ার জন্য। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সময় করে পাঠাবো ইনশাল্লাহ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। সিফাত আলমের পাঠানো একটা অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনারা এবং ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সিফাত আলম আজ কানিজ ফাতেমা নামের এক আপুর স্টোরি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তিনি বলেন তিনি তার জীবনে অত্যন্ত ভয়ানক একটি ঘটনা পার করেছেন। তিনি ভূত.com-এর সাথে শুরু থেকেই সম্পৃক্ত। এই শো তিনি বহু বছর যাবৎ শুনে আসছেন। একটা এপিসোড কখনো তিনি মিস করেননি। তিনি বলেন, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে যোগাযোগ করব, নিজের এই অভিজ্ঞতার কথা জানাবো, কিন্তু কিছুতেই সাহস করে উঠতে পারছিলাম না। ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করত। আসলে মানুষ ভাবে তার সাথে হয়তো কখনো এমন কিছু হবে না, আমিও তাই ভাবতাম। কিন্তু যখন নিজের জীবনে এমন কিছু ঘটে তখন চারপাশের চেনা পৃথিবীটা একেবারে অচেনা হয়ে যায়। আমার জীবনের মূল ঘটনাটি মূলত কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। সময়টা 2014 সাল। আমি তখন পড়াশোনা শেষ করে একটা বেসরকারি এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে জয়েন করি। মাশাআল্লাহ, আমার ক্যারিয়ার খুব ভালোই এগোচ্ছিল। প্রায় 5 বছর আমি এয়ারলাইন্সে চাকরি করেছি। এই পেশার কারণে প্রতিদিন অসংখ্য মানুষের সাথে আমার দেখা হতো। লম্বা ফ্লাইটে যাত্রীরা অনেক সময় বোর হয়ে যেতেন। 10-11 ঘন্টার ফ্লাইটে অনেক পেছনের দিকে এসে আমাদের সাথে গল্পগুজব করতেন। বিশেষ করে রাতের ফ্লাইটে কোনো আন্টি, কোনো বয়স্ক মানুষ, আবার কোনো সমবয়সী মেয়ে, তারা নিজেদের জীবনের নানা গল্প আমাদের শোনাতেন। এমন অসংখ্য গল্প আমার স্মৃতিতে জমা আছে, কিন্তু আমার নিজের জীবনের গল্পটা হয়তো গল্পের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আমার খুব ভালো একটা চাকরি ছিল, নিজের পছন্দের মানুষের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছিল। রায়হান, আমার স্বামীর নাম রায়হান। মাশাআল্লাহ, আমাদের পরিবার খুব ভালো। আব্বু আম্মু আর আমরা 4 ভাই বোন, সবাইকে খুব ভালোবাসতাম। সব মিলিয়ে আমার জীবনটা ছিল একদম পারফেক্ট আর একটা স্বপ্নের মতো। সকালে শান্তিতে ডিউটিতে যেতাম, কাজ শেষে বাড়িতে ফিরে আসতাম। ভালো আয় রোজগার ছিল, পাশে একজন খুব ভালো জীবনসঙ্গী ছিল। শ্বশুরবাড়ির মানুষজনও খুব ভালো ছিল, খুব আন্তরিক ছিলেন। কিন্তু কথায় আছে না, মানুষের সুখ সবার সহ্য হয় না। কাছের মানুষেরই নজর লাগে সব থেকে বেশি, আর এই কাছের মানুষরাই যখন ক্ষতি করতে চায় তখন সেটা আটকানো খুব মুশকিল হয়ে যায়। আমাদের এঙ্গেজমেন্টের পরে প্রায় 2.25 বছর কেটে গিয়েছিল। শ্বশুরবাড়ি থেকে বলা হচ্ছিল এবার বিয়ের কাজটা সেরে ফেলা দরকার। আমি আর রায়হান মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম বড় করে বিয়ের আগে, অনুষ্ঠানের আগে আমরা শুধু আঁকটা করে রাখবো। বিয়ে পরে করে রাখলেও কোনো সমস্যা নেই, কাগজে কলমে আমরা সেটাও করে রাখবো। ভিসা প্রসেসিং, নামের পরিবর্তন, এসব কাজে বেশ সময় লাগতো। আমাদের খুব ইচ্ছে ছিল বিয়ের পর আমরা একসাথে উমরা করতে যাব। 2 পরিবারের সবাই আমাদের এই সিদ্ধান্তে রাজি হলেন। ঠিক হলো ডিসেম্বর মাসে আমাদের মূল বিয়ের অনুষ্ঠান হবে, কিন্তু বিয়েটা হবে জুনের দিকে। জুন মাস প্রচন্ড গরম, আর সেই সাথে তখন রমজান মাসও চলছিল। বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। আমি আর রায়হান খুব খুশি ছিলাম। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো এগোচ্ছিল। কিন্তু এরপর থেকে আমার জীবনে কালো মেঘ জমতে শুরু করলো। ঘটনাটা শুরু হয় একদম আমার বিয়ের দিন থেকে। আমার নানি এসব খারাপ নজর বা জিনের আসর নিয়ে খুব সতর্ক থাকতেন। তিনি জানতেন নতুন বউদের উপর এসব জিনিসের প্রভাব খুব তাড়াতাড়ি পড়ে। তাই বিয়ের দিন সকালে নানি আমাকে কাছে ডেকে বসালেন। নানি বললেন, শোনো মা, আজ তো তোমার বিয়ে, সারাদিন ওযু করে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখো, আজ তোমার রোজা। ইফতারের পর কেউ যদি তোমাকে নিজ থেকে কিছু খেতে দেয় একদম খাবে না। কেউ যদি কোনো জামা কাপড় পরতে দেয় সেটাও পরবে না। নিজের কোনো ব্যবহৃত জিনিস আজ কাউকে দেবে না। মানুষের মনে অনেক হিংসা থাকে। তোমাকে কেউ ক্ষতি করতে চাইলে আজকে দিনটাই বেছে নেবে। খুব সাবধানে থাকবে তুমি। এটাই ছিল আমার তোমার সাথে কথা। আমি তখন খুশিতে একেবারে আত্মহারা। চারদিকে বিয়ের আনন্দ। আমি নানির কথাগুলো সেভাবে কানে তুলিনি। মানে মানুষ এতটা খারাপ হতে পারে সেটা আমার কল্পনার বাইরে ছিল। নানি সারাদিন আমার চারপাশে ছায়ার মতো লেগে থাকলেন।
পার্লারে গেলাম, নানির সাথে গেলেন। বারবার নজর রাখছিলেন আমার কাটা চুল যেন পার্লারে কেউ জমিয়ে না রাখে। নানি নিজে দাঁড়িয়ে থেকে সব চুল ডাস্টবিনে ফেলে নিশ্চিত হলেন আমার কোনো জামা কাপড় কেউ ধরতে যাতে না পারে সেদিকেও ওনার কড়া নজর ছিল। আসলে আমি নানির বড় নাতনি, আমাকে তিনি একটু বেশিই ভালোবাসতেন। আমাদের বিয়ের অনুষ্ঠানটা বাড়ির ভেতরেই হয়েছিল, খুব বেশি বাইরের মানুষ ছিল না। আসর আর মাগরিবের মাঝামাঝি সময়ে বিয়ে সম্পন্ন হলো। বিয়ে শেষ হতেই মাগরিবের আজান পড়ে গেল। আমরা সবাই নামাজ আদায় করলাম। এরপর ইফতার আর খাওয়া দাওয়া শুরু হলো। আত্মীয় স্বজন বলতে আমার মামাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, ফুপুরা সবাই আমাদের বাড়িতেই ছিলেন। এর মধ্যে আমার একজন চাচাতো বোন ছিল, রুবিনা। ছোটবেলায় আমার চাচা মারা যাওয়ার পর চাচি আরেকটা বিয়ে করেছিলেন। রুবিনা ওই চাচির প্রথম ঘরের সন্তান। মা দ্বিতীয় বিয়ে করার কারণে রুবিনার জীবনটা খুব একটা স্বাভাবিক ছিল না। ওর মানসিক গঠনটাও খুব একটা অন্যরকম হয়ে গিয়েছিল। রুবিনা আমার চেয়ে বয়সে প্রায় 2 বছরের বড়। দেখতে অনেকটা আমার মতোই ছিল, আমাদের চেহারা বেশ মিল ছিল, কিন্তু ওর জীবনটা খুব একটা গোছানো ছিল না। পড়াশোনা, ক্যারিয়ার কোনো দিক থেকেই তেমন কিছু সে করতে পারেনি। অন্যদিকে আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছিলেন, ভালো চাকরি, পছন্দের মানুষের সাথে বিয়ে। এইসব কারণে রুবিনা আমাকে মনে মনে খুব হিংসা করত। আমি সেটা বুঝতে পারতাম, তাই আমি সবসময় চেষ্টা করতাম ওর থেকে একটু দূরত্ব বজায় রাখতে, ওর সামনে নিজের আনন্দগুলো খুব একটা প্রকাশ না করতে, কারণ আমার খুশিতে যদি ওর কষ্ট হয়। বিয়ের দিন রুবিনা আমাদের বাড়িতে এসেছিল। ওকে দেখে খুব একটা খুশি তা মনে হচ্ছিল না, মুখটা কেমন যেন কালো করে রেখেছিল, বেজার দেখাচ্ছিল। খুব একটা সাজগোজও করেনি। আমি নিজে গিয়ে ওর সাথে কথা বললাম। ও আমাকে জড়িয়ে ধরে মোবারকবাদ জানালো, কিন্তু ওর কথা বলার ধরনটা খুব অদ্ভুত ছিল। বয়সে বড় হয়েও ওর বিয়ে হয়নি, আর আমার বিয়ে হয়ে যাচ্ছে। এসব নিয়ে হয়তো ওর ভেতরে একটা ক্ষোভ কাজ করছিল। আমি ওর জন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম, কিন্তু রুবিনার চোখের চাহনি বারবার আমাকে অস্বস্তিতে ফেলছিল। যাই হোক, বিয়ের পর্ব শেষ হওয়ার পর রুবিনা একটু স্বাভাবিক হলো, হাসি খুশি ভাব দেখাতে শুরু করলো। খাবার সময় ও আমার কাছে এলো। রুবিনা বলল, আয় আমরা 2 বোন আজ এক প্লেটে খাবো। আমি না করতে পারলাম না, দুজনে এক প্লেটেই খেলাম। খাবার শেষ হওয়ার পর ও পকেট থেকে একটা চকলেট বের করলো। রুবিনা বলল, তোর জন্য এই চকলেটটা স্পেশালি এনেছি, নে খেয়ে নে। আমি তখন নানির নিষেধাজ্ঞার কথা পুরোপুরি ভুলে গিয়েছিলাম। চকলেট আমার খুব পছন্দের। আমি হাসি মুখে ওর থেকে চকলেটটা নিয়ে খেয়ে ফেললাম। এরপর অনুষ্ঠান চলল, ছবি তোলা, গল্পগুজব। রায়হান এলো। রুবিনা রায়হানের সাথে কথা বলল, তবে রায়হান ওর সাথে খুব একটা স্বাভাবিকভাবে কথা বলছিল, বিশেষ করে কোনো আগ্রহ দেখায়নি। অনুষ্ঠান শেষ হবার পর শ্বশুরবাড়ির লোকজন চলে গেলেন। আমাদের বাড়ির মেহমানরা অনেকেই থেকে গেলেন। আমার ফুপুর বাড়ি আমাদের বাড়ির ঠিক পেছনের রাস্তায়। রুবিনার মা মানে আমার চাচি ফুপুর বাড়িতে গিয়ে থাকার সিদ্ধান্ত নিলেন, কিন্তু রুবিনা বলল সে আজ রাতটা আমার সাথেই থাকবে। সে বলে, তুই যা, ওই ভারী শাড়িটা পাল্টে আয়, তারপর আমরা আজ রাতে অনেক আড্ডা দেব, তোর ছবিগুলো দেখব। আমি শাড়ি পাল্টানোর জন্য আমাদের অ্যাটাচড ওয়াশরুমে গেলাম। ভেতরে ঢুকে দেখি আমার যে সুতির জামাটা সেখানে ঝোলানো ছিল সেটা নেই। আমি ওয়াশরুম থেকে মুখ বের করে আম্মুকে ডাকলাম। আমি বললাম, আম্মু আমার কাপড়গুলো তো এখানে নেই, কোথায় গেল? আম্মু বললেন, বাড়িতে এত মানুষ, কেউ হয়তো ভুল করে সরিয়ে রেখেছে, তুই আলমারি থেকে অন্য একটা জামা নিয়ে নে। আমি অন্য একটা জামা পরে বাইরে এলাম। রুবিনা আমার খাটে বসেছিল। রুবিনা বলল, আয় তোর চুলে স্প্রে দেওয়া যাক, অনেক জট পেকেছে, আমি তোর চুল আঁচড়ে দিচ্ছি। আমি ওর সামনে বসলাম। ও আমার চুল আঁচড়াতে শুরু করলো, কিন্তু চিরুনি চালানোর সময় আমার মনে হচ্ছিল আমার চুলগুলো গোড়া থেকে যেন ছিঁড়ে যাচ্ছে। প্রচন্ড ব্যথা পাচ্ছিলাম। আমি বললাম, আস্তে কর, খুব ব্যথা লাগছে তো, এত চুল পড়ছে কেন? রুবিনা বলল, তোর চুলে এত কেমিক্যাল দেয়া, জ্বর ছাড়াতে গেলে তো একটু চুল পড়বেই। আমি তো আস্তেই করছি। আমি দেখলাম ও বেশ কিছু চুল চিরুনি থেকে বের করে নিজের কাছে রেখে দিল। এরপর আমরা দুজনেই শুয়ে পড়লাম। রাত অনেক হয়ে গিয়েছিল। নানি এসে ধমক দিয়ে বললেন, এখন ঘুমিয়ে পড়তে, সকালে আবার সেহরি খেতে উঠতে হবে। আমরা লাইট বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু মাঝরাতে হঠাৎ রুবিনা কেন জানি না বিছানা থেকে উঠে বসলো। রুবিনা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না
ও আমাকে কিছু বলতে চাইছে, নাকি ওর মনে কিছু চলছে? আমার মনে সংশয় তৈরি হতে লাগলো। আমি মনে মনে নানা ধরনের চিন্তা করতে লাগলাম, কিন্তু এর মাঝে একবারের জন্য আমার মনে কোনো ধরনের কুচিন্তা প্রবেশ করেনি তখনও। আমি জানি না সে কেন এমন করেছিল। হয়তোবা তার কোনো সমস্যা হচ্ছিল, যার জন্য হয়তো সে আমার দিকে তাকিয়েছিল। আমি বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে ব্যাপারটা লক্ষ্য করতে লাগলাম। হুট করে সে আমার সাথে কথা বলতে শুরু করলো। সে বলল, আমার এখানে একদম ঘুম আসছে না রে। আম্মু ফোন করেছিল, আম্মুরও ঘুম আসছে না। আমি বরং ফুপুর বাড়িতে চলে যাই, কি বলিস? আমি বেশ অবাক হলাম। আমি বললাম, এত রাতে যাবি কেন? এখানেই ঘুমা, সকালে যাস। কিন্তু ও কারো কথাই শুনল না। খুব অদ্ভুতভাবে তাড়াহুড়ো করে নিজের জিনিসপত্র গুছিয়ে মাঝরাতেই বেরিয়ে গেল। ওর যাওয়ার ভঙ্গিটা আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছিল, কিন্তু তখন আমি এতটা গভীর চিন্তা করিনি। এর 2 দিন পর থেকে আবার ডিউটি শুরু হওয়ার কথা আমার। আমি এয়ারলাইন্সের চাকরিতে আবার জয়েন করব। বিয়ের পর অনেক কাজ। রায়হানকে নিয়ে শপিংয়ে যাওয়ার কথা। আমাদের প্ল্যান ছিল রায়হানকে আমি আমার সাথে বিভিন্ন ফ্লাইটে নিয়ে যাব। লাহোর বা অন্য কোনো শহরে গেলে সেখান থেকে আমরা বিয়ের শপিং করব। কত শত স্বপ্ন আমাদের চোখে, কিন্তু ফ্লাইটে ওঠার দিন থেকে আমার জীবনের চিত্রপট পাল্টে যেতে শুরু করলো। সেদিন আমার ডিউটি ছিল চায়না ফ্লাইটে। আমি এয়ারপোর্টে গেলাম। ইউনিফর্ম পরে ফ্লাইটে উঠতে আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠতে লাগলো। প্লেনের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আমার প্রচন্ড বমি বমি ভাব শুরু হলো। মাথাটা মনে হচ্ছিল পাথরের মতো ভারী। বুকের ভেতরটা কেমন যেন ধুকধুক করছিল। আমার সহকর্মীরা খুব অবাক হলো। তারা গত 5 বছরের ফ্লাইটে আমার সাথে কখনো এমন কিছু হতে দেখেনি। আমি সবসময় খুবই প্রফেশনাল ছিলাম। একজন বলল, কি রে, তোর তো আজ খুব খুশি থাকার কথা। নতুন বিয়ে হলো আর তুই এমন মুখ কালো করে আছিস কেন? কি হয়েছে তোর? আমি বললাম, জানি না রে, ভেতর থেকে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। শরীরটা একদম ছেড়ে দিয়েছে রে। চায়না পৌঁছানোর পর আমার অবস্থা আরো খারাপ হলো। মনে হচ্ছিল আমি আমার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ পাচ্ছি না। সারাক্ষণ শুধু কান্না আসছিল। হোটেলে পৌঁছানোর পর আমি আর রুম থেকে বেরিয়ে হতে পারলাম না। রাতের বেলা শুরু হলো আসল ভয়ঙ্কর অভিজ্ঞতা। চোখ বন্ধ করলেই দেখতাম কালো কুচকুচে কিছু মানুষ আমাকে ঘিরে ধরেছে। কেউ আমার গলা টিপে ধরে আছে, কেউ আমার চুল ধরে হ্যাচকা টান মারছে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চিৎকার করে ঘুম থেকে উঠতাম। পুরো শরীর ঘামে ভিজে যেত। আমার চুলগুলো এত বেশি ঝরছিল যে মনে হচ্ছিল কয়েকদিনের মধ্যেই আমি ন্যাড়া হয়ে যাব। আমার চুল ছিল হাঁটু পর্যন্ত। এত সুন্দর চুলগুলো ঝট পেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছিল। আমার কলিগরা ভয় পেয়ে গেল। তারা বলল, হয়তো রুমে একা চুল খুলে রাখার কারণে কোনো খারাপ বাতাস লেগেছে। তারা আমাকে নিয়ে রুকাইয়া করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। চায়নাতে আমাদের 7 দিন থাকার কথা ছিল। ওই 7টা দিন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 7 দিন। আমার সহকর্মীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, শপিং করছে, আর আমি একটা অন্ধকার রুমের বিছানায় পড়ে পড়ে ধুঁকছি। এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা ঘটলো তা হলো রায়হানের সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেল। এই 7 দিন আমাদের একেবারের জন্যও কোনো কথা হয়নি। আমি যখন ওর নাম্বারে কল দিতাম দেখতাম নেটওয়ার্ক নেই। ও কল দিলে আমার নাম্বার বন্ধ পেত। ইন্টারনেটও কাজ করছিল না। অথচ আমার আব্বু আম্মুর সাথে আমার ঠিকই কথা হচ্ছিল। আমি ওনাদের আমার শারীরিক অবস্থার কথা জানাচ্ছিলাম, কিন্তু রায়হানের সাথে আমার কোনোভাবেই কোনো কানেকশন হচ্ছিল না। 7 দিন পর আমি যখন বাংলাদেশে ফিরে এলাম, আমার শরীর তখন কঙ্কালসার। চোখের নিচে কালি পড়ে গেছে, গায়ের রং কালচে হয়ে গেছে। আমাকে দেখে আমার আম্মু আঁতকে উঠলেন। আম্মু বললেন, তোর এই কি অবস্থা? মাত্র 1 সপ্তাহে তোর চেহারা এমন কিভাবে হলো? আম্মুর সাথে সাথে নানিকে খবর দিলেন। নানি এসে আমাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন। প্রথম দিন তেমন কিছু হলো না, শুধু কয়েকবার বমি হলো। আমাকে ডাক্তারের কাছে নেওয়া হলো, অনেকগুলো টেস্ট করা হলো, কিন্তু সব রিপোর্ট একদম নর্মাল। ডাক্তারি বিদ্যায় আমার কোনো রোগী ধরা পড়লো না। আমি এয়ারলাইন্স থেকে সিক লিভ নিলাম। বাড়ি ফেরার পর শুরু হলো রাতের বিভীষিকা।
ঠিক রাত 2টা থেকে 2:30টার মধ্যে আমার শরীর শক্ত হয়ে যেতে শুরু করে। হাত পাগুলো সাপের মতো এঁকে বেঁকে যেত, চোখ দুটো উল্টে যেত। আমি নিজের অজান্তেই দাঁতে দাঁত চেপে ঘুমাতে থাকতাম। নানি আমার এই অবস্থা দেখে পুরোপুরি নিশ্চিত হলেন যে এটা কোনো সাধারণ রোগ নয়। আমার চুল এত বেশি পড়ছিল যে আমি বাধ্য হয়ে হাঁটু পর্যন্ত লম্বা চুল কেটে কাঁধ পর্যন্ত ছোট করে ফেললাম। প্রতিটা রাত আমার জন্য একটা মৃত্যু যন্ত্রণা নিয়ে আসছিল। মনে হতো রুমের কোনায় কেউ দাঁড়িয়ে আছে, ছাদের উপর থেকে কেউ যেন উকি দিচ্ছে। এক কথায় বলি, রাত তখন প্রায় 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি নানির সাথে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো আম্মু আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে এসেছেন। আম্মু বললেন, নে মা, দুধটা খেয়ে নে, শরীর তোর দুর্বল হয়ে আছে না। আমি বললাম, আম্মু আমার একদম খেতে ইচ্ছা করছে না, আমাকে জোর করো না প্লিজ। কিন্তু আম্মু জোর করে আমার মুখে গ্লাসটা চেপে ধরলেন। আমি কান্না করতে করতে গ্লাসটা ছুঁড়ে মারলাম। বিকট একটা শব্দ হলো, আমার ঘোর কেটে গেল। চোখ মেলে দেখি আমার বেডরুমে আমি নেই। আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, আর রান্নাঘরের মেঝেতে কাচের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। আমার হাত দিয়ে রক্ত পড়ছে। শব্দ শুনে বাড়ির সবাই দৌড়ে এলো, আমাকে ধরে আবার রুমে নিয়ে গেল। এমন অদ্ভুত সব ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছিল। নানি একদিন আমাকে ডাকলেন। নানি বললেন, মা, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতো, বিয়ের দিন তুই কি কারো হাত থেকে কিছু খেয়েছিলি? অস্বাভাবিক কিছু কি ঘটেছিল? আমি তখন ঘোরের মধ্যে ছিলাম, আমার কিছুই মনে পড়ছিল না। আমি বললাম, না নানি, এমন কিছু তো মনে পড়ছে না। আসলে বিয়ের পর প্রায় 20-22 দিন কেটে গিয়েছিল। এই 20 দিনে রায়হানের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমার নিজেরও রায়হানের সাথে কথা বলার কোনো তাগিদ অনুভব হচ্ছিল না। মনে হচ্ছিল রায়হান বলে আমার জীবনে কেউ নেই। স্মৃতি থেকে ওর নামটা যেন মুছে দিয়েছে কেউ। পরিবারের মানুষ যখন ওর কথা জিজ্ঞেস করত, আমি বলতাম, হ্যাঁ কথা তো হয়েছে, অথচ আমি মিথ্যা বলতাম। 1 মাস পর একদিন আমার শাশুড়ি আম্মুর নাম্বারে কল করেন। শাশুড়ি বললেন, কি ব্যাপার বেআইন, আপনাদের মেয়ে কি আমাদের ভুলে গেল? একটা ফোনও তো করে না। আমি তখন ফোনটা নিলাম, শাশুড়িকে আমার অসুস্থতার কথা জানালাম। শাশুড়ি আমার কথাগুলো শুনে অবাক হয়ে গেল। আমার লক্ষণগুলো শুনে তিনি স্পিচলেস হয়ে রইলেন। শাশুড়ি বললেন, বলো কি মা, রায়হানের তো ঠিক একই অবস্থা। ও তো 1 মাস ধরে অফিসে যায় না, সারাদিন চুপচাপ ঘরে বসে থাকে, রাতে উঠে চিৎকার করে। তুমি ওকে একবার দেখতে এলে না? আমি ওনার কথা শুনে চুপ করে রইলাম। আমি নিজেও তো বিছানা থেকে উঠতে পারছি না, ওকে দেখতে যাব কিভাবে? কিন্তু এই খবরটা শোনার পর নানির সন্দেহ আরো তীব্র হলো। নানি আমাকে বারবার জোর করতে লাগলেন অতীতের কথা মনে করার জন্য। হঠাৎ একদিন মাঝরাতে আমার ফোনে রুবিনার একটা মেসেজ এলো। রুবিনা লিখেছে, কি রে, তুই কোথায় গায়েব হয়ে গেলি? তোর কোনো খোঁজ খবর নেই যে? মেসেজটা দেখার সাথে সাথে আমার মাথার ভেতরে বিদ্যুৎ খেলে গেল। আমার মনে পড়ে গেল বিয়ের রাতের কথা, আমার ওয়াশরুম থেকে হারানো জামা, রুবিনার জোর করে চকলেট খাওয়ানো, চুল আঁচড়ে চুলগুলো নিজের কাছে রেখে দেওয়া, মাঝরাতে অস্বাভাবিকভাবে বাড়ি থেকে চলে যাওয়া, সবকিছু আমার চোখের সামনে ভেসে উঠল। আমি রুবিনাকে বুঝতে দিলাম না আমি কতটা অসুস্থ। আমি স্বাভাবিকভাবেই মেসেজে রিপ্লাই দিলাম, বললাম আমি ফ্লাইটের শিডিউল নিয়ে খুব ব্যস্ত। রুবিনা লিখল, তোর বর কেমন আছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। রুবিনা লিখল, আচ্ছা আমি একদিন সময় করে আসবো তোদের বাসায়। পরদিন সকালে আমি নানিকে সব কথা খুলে বললাম। জামা হারানো, চকলেট, চুল সব শুনে নানির চোখ কপালে উঠল। নানি আম্মুকে নিয়ে সাথে সাথে আমাকে একজন খুব পরহেজগার আলেমের কাছে নিয়ে গেলেন। ওনাকে নানি অনেক বছর ধরে চিনতেন। আলেম সাহেব সব শুনে বললেন, মেয়েটা টানা 3 দিন ধরে আমার কাছে আসবে, আমি রুকাইয়া করব তার। 4র্থ দিন আমি নিশ্চিত হয়ে জানাবো আসলে কি হয়েছে। আমি টানা 3 দিন তার কাছে গেলাম। উনি আমাকে সামনে বসিয়ে কোরআন তিলাওয়াত করতেন, আমার শরীরে ফু দিতেন। প্রথম 3 দিন আমার খুব একটা খারাপ লাগলো না, কিন্তু 4র্থ দিন উনি যখন পড়া শুরু করেন, আমার মাথার উপর ওনার ডান হাতটা তিনি রাখলেন। আমার মনে হলো কেউ আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। আমার মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে, হাত পা জ্বলে যাচ্ছিল। আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার কথা শোনার মতো সেখানে তখন কেউ নেই। আমি একেবারে একা অনুভব করছিলাম।
খুব অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমার পুরো শরীর যেন এখনই পুড়ে গলে যাবে, বা আমি কোন একটা ছাইয়ে পরিণত হব, যা বাতাসের ধাক্কায় বাতাসে মিলিয়ে যাবে। আমার মনে হচ্ছিল উনি আমার ভেতর থেকে আমার প্রাণটা ছিঁড়ে বের করে আনছেন। আমার হাড়গুলো মড়মড় করে ভাঙার মতো ব্যথা হচ্ছিল। আমি আর সহ্য করতে পারলাম না। এরপর আমার আর কিছুই মনে নেই। আমার জ্ঞান ফিরল। দেখলাম আমি আমার নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার গলায় বেশ কয়েকটা তাবিজ ঝোলানো। বাড়ির সবাই আমার চারপাশে ঘিরে ধরে আমাকে দেখে কাঁদছে। নানি আমাকে বললেন, তোর উপর খুব ভয়ঙ্কর কালোচতে করা হয়েছে, আর এই কাজটা তোর খুব কাছের একজন করেছে, তোর নিজের চাচাতো বোন রুবিনা। আমি বললাম, হুজুর কেউ নাম বলেছে? নানি বললেন, না, হুজুর নাম বলেননি, কিন্তু হুজুর যা যা আলামত বলেছেন তার সাথে রুবিনার কাজগুলো পুরোপুরি মিলে যায়। আমার খুব কান্না পাচ্ছিল। আমি রুবিনার কি ক্ষতি করেছিলাম? ও কেন আমার জীবনটাকে এভাবে ধ্বংস করে দিতে চাইল? এদিকে আমার শ্বশুর বাড়ি থেকেও খুব খারাপ খবর আসতে শুরু করলো। শাশুড়ি জানালেন রায়হান নাকি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। সারাদিন ওই মেয়ের সাথে ফোনে কথা বলে, অফিসে যায় না, ঠিকমতো খায় না। রাতে যখন রায়হানের উপর খারাপ জিন আসর হয় তখন সে ভয় পেয়ে চিৎকার করে, আর তখনই সে ওই মেয়েটাকে ফোন করে। মেয়েটা ফোনে কিছু একটা পড়ে ফু দিলে রায়হান শান্ত হয়ে যায়। শাশুড়ি প্রথমে ভেবেছিলেন মেয়েটা হয়তো আমি, কিন্তু পরে উনি বুঝতে পারেন রায়হান যার সাথে কথা বলছে সে আসলে অন্য কেউ নয়, রুবিনা। রুবিনা রায়হানকেও নিজের বশে নিয়ে নিয়েছিল। এই পরিস্থিতি চলতে চলতে কয়েক মাস পার হয়ে গেল। জুন মাস থেকে শুরু হয় এই বিভীষিকা সেপ্টেম্বর, অক্টোবর পার করে নভেম্বরে এসে ঠেকল। আমাদের পরিবারের সবাই ধরে নিয়েছিল যে এই বিয়েটা আর হয়তো টিকবে না। রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক আর ছিল না। এর মধ্যে আগস্ট মাসে আরেকটা বড় ধাক্কা খেলাম। আমাদের এয়ারলাইন্স কোম্পানিটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। এফবিআর এর কোনো একটা ঝামেলায় কোম্পানি পুরোপুরি শাটডাউন। আমার স্বপ্নের ক্যারিয়ারে এক নিমেষেই শেষ হয়ে গেল। আমি একে তো শারীরিক ও মানসিক বিপর্যস্ত, আর তার উপর চাকরিটাও চলে গেল। সব দিক থেকে আমি যেন দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থায় ছিলাম। ডিসেম্বরে আমার বিয়ের তারিখ, অথচ কোনো প্রস্তুতি নেই, শপিং নেই, কিচ্ছু নেই। নভেম্বরের প্রথম সপ্তাহ আমার চিকিৎসা তখনও চলছিল। আলেম সাহেব জানালেন আমার চুল আর ব্যবহৃত কাপড় এমন একটা জায়গায় পুঁতে রাখা যার উপর সবসময় পানি বয়ে চলে, নদী স্রোতের মতো। যখনই ওই জায়গার উপর দিয়ে পানির ঢেউ যায় তখনই জাদুর প্রভাব আমার উপর তীব্র হয়ে ওঠে। জিনিসগুলো মাটির নিচে আর পানির নিচে থাকায় সেটা খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। হুজুর আমাকে বললেন, মা, বিয়ের বন্ধন খুব পবিত্র আর শক্তিশালী। আল্লাহ চাইলে এই জাদু নষ্ট করা যাবে, কিন্তু তোমাকে নিজের ইচ্ছা শক্তি বাড়াতে হবে। তোমার স্বামী তো জাদুর প্রভাবে নিজের হিতাহিত জ্ঞান হারিয়েছে, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহর উপর ভরসা রাখবে। হুজুরের কথায় আমি নতুন করে বাঁচার শক্তি পেলাম। আমি সিদ্ধান্ত নিলাম, যাই হোক না কেন আমি এই শয়তানের কাছে হার মানব না। আমি তাহাজ্জুদ পড়া শুরু করলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। ঠিক এই সময় রায়হানের একজন ঘনিষ্ঠ বন্ধু আমাকে খুব গোপনে ফোন করলো। ভাবি, আমি যা বলছি মন দিয়ে শুনুন। রায়হানের অবস্থা খুব খারাপ। ও হয়তো বিয়ের একদিন আগেই বিয়ে ভেঙে দেবে। আপনাদের বিয়েটা কোনোভাবেই হতে দিচ্ছে না একটা চক্র। রুবিনা নামের আপনার এক বোন রায়হানকে পুরোপুরি কন্ট্রোল করছে। রুবিনা যা পড়তে বলে রায়হান তাই পড়ে, যা খেতে বলে তাই খায়। কিন্তু আসল কথা হলো রায়হান ওকে মন থেকে একটু ভালোবাসে না। রুবিনা যখন ওর চোখের সামনে থেকে চলে যায় তখন রায়হান ওকে প্রচন্ড ঘৃণা করে, কিন্তু আবার জাদুর প্রভাবে ওর কাছেই ছুটে যায়। আমি সব শুনে ওনাকে ধন্যবাদ জানালাম। আমি বুঝতে পারলাম আমাকে কি করতে হবে। আমি নিজে একদিন রায়হানের বাড়িতে গেলাম। 4 মাস পর আমার সাথে ওর দেখা। ওকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার মতোই ওর চেহারাটাও ভেঙে চুরমার হয়ে গেছে, চোখের নিচে কালি, উস্কো খুস্কো চুল। আমাকে দেখেও হাওমাও করে কেঁদে উঠল। আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। বলল, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কিভাবে ভুলে গেলাম? আমার কি হয়ে গিয়েছিল? আমি ওর সাথে অনেক কাঁদলাম। আমি ওকে সব খুলে বললাম। আমি বললাম, দেখো, আমরা দুজনই এই শয়তানের শিকার। আমাদের দুজনকে আলাদা করার জন্যই এই কাজটা করা হয়েছে।
কিন্তু আমরা যদি নিজেরা শক্ত না হই তাহলে এই জিন আর কালো জাদু আমাদেরকে শেষ করে দেবে। আমাদের লড়াই আমাদের দুজনকেই লড়তে হবে। এরপর থেকে আমি জোর করে রায়ানকে নিজের সাথে রাখতাম। একদিন পর পর ওকে নিয়ে শপিংয়ে বের হতাম, কিন্তু জাদু এতই শক্তিশালী ছিল যে আমরা পাশাপাশি হাঁটলে একজন আরেকজনের শরীর থেকে পচা দুর্গন্ধ পেতাম। আমার মনে হতো ওর শরীর থেকে মরা পশুর গন্ধ আসছে, ওর মনে হতো আমার শরীর থেকে গন্ধ আসছে। আমরা এটা নিয়েও ঝগড়া করতাম, আবার কিছুক্ষণ পর বুঝতে পারতাম এটাও ওই জাদুরই অংশ। রাতে বাড়ি ফিরলে আমাদের আবার সেই পুরনো সমস্যা শুরু হতো, শরীর শক্ত হয়ে যাওয়া, চোখের মনে উল্টে যাওয়া। এভাবে যুদ্ধ করতে করতে বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি। হঠাৎ আবার রায়হান বেঁকে বসলো। ও আমাকে ফোন করে জানালো ও বিয়ে করবে না, ও কোনোভাবেই বিয়েতে বসবে না। আমার পরিবারের অশান্তি বেড়ে গেল। আমি নিজের হাল ছেড়ে দেওয়ার উপক্রম। নানি তখন আবার ওই আলেম সাহেবের কাছে ছুটে গেলেন। নানি কেঁদে কেঁদে বললেন, হুজুর, আমার নাতিটার জীবন শেষ হয়ে যাচ্ছে, বিয়েটা ভেঙে গেলে মেয়েটা আর বাঁচবে না, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আলেম সাহেব তখন তার পরিচিত অনেক বড় একজন মুফতির সাথে যোগাযোগ করলেন। ওনারা দুজন মিলে বিশেষ কোনো আমলের মাধ্যমে জাদুর মূল জায়গাটা শনাক্ত করতে সক্ষম হলেন। বিয়ের ঠিক 2 দিন আগে ওনারা ওই পানির নিচ থেকে জাদুর পুটুলিটা উদ্ধার করলেন। বিশ্বাস করবেন না আপনারা, যখন ওনারা ওই পুটুলিটা বের করে জাদু নষ্ট করছিলেন, আমার বাড়িতে তখন আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলাম। আমার মনে হচ্ছিল কেউ আমাকে শূন্য ভাসিয়ে আছাড় মারছে। আমি মেঝেতে লাফাতে লাফাতে লাগলাম। আমার চোখের সামনে সব মানুষের চেহারা দুটো করে দেখাচ্ছিল। আমি আম্মুকে দুটো দেখছিলাম, নানিকে দুটো দেখছিলাম। হঠাৎ দেখলাম কোথা থেকে দুটো বিশাল কালো কুকুর ঘরের ভেতরে ঢুকে পড়েছে। কুকুরগুলোর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ওরা আমার দিকে তেড়ে আসছিল আমাকে কামড়ে ছিঁড়ে খাওয়ার জন্য। আমি ভয় চিৎকার করে সারা ঘরময় দৌড়াতে লাগলাম। আমি চিৎকার করছিলাম, আম্মু বাঁচাও, কুকুরগুলো আমাকে খেয়ে ফেলবে। কিন্তু ঘরের মানুষের চোখে কোনো কুকুর ছিল না, এটা শুধু আমিই দেখছিলাম। প্রায় আধা ঘন্টা এই তাণ্ডব চলার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। নানি যখন হুজুরকে ফোন করলেন, হুজুর জানালেন আলহামদুলিল্লাহ, জাদু নষ্ট করা হয়েছে। ওনারা জাদুর পুটুলির ভেতর থেকে আমার ব্যবহার করা অন্তর্বাস, বিয়ের দিনের জামার টুকরো, আমার চুল আর কিছু রক্ত পেয়েছিলেন। ওই রক্তরূপিনা কিভাবে সংগ্রহ করেছিল সেটা আমি আজও জানি না। জাদু নষ্ট হওয়ার পর টানা 2-3 দিন প্রচন্ড জ্বর ছিল আমার, কিন্তু ভেতর থেকে আমি একদম সুস্থ অনুভব করছিলাম। বিয়ের আগের দিন রাতে রায়হান আমাকে ফোন করলো। রায়হান খুব স্বাভাবিক গলায় বলল, কি খবর বউ? কাল কিন্তু আমি ঠিক সময় বরযাত্রী নিয়ে আসছি, তুই রেডি তো? ওর কথা শুনে আমি অঝরে কাঁদলাম। মনে হচ্ছিল আমি যেন নতুন জীবন ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। আজ আমাদের বিয়ের 6 বছর পূর্ণ হয়েছে। আল্লাহ আমাদের ঘর আলো করে দুটো ফুটফুটে ছেড়ে দিয়েছেন। আমরা এখন খুব শান্তিতে আছি। তবে সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও শরীর শিহরে ওঠে। রায়হান বলে ওর নাকি ওই দিনগুলোর কোনো স্মৃতি মনে নেই। জাদুর কারণে ওর ব্রেইন পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। আর রুবিনার কথা যদি বলি, আমি ওর কোনো ক্ষতি করিনি, কোনো প্রতিশোধ নেইনি, কোনো ঝগড়াও করিনি ওর সাথে। আমি সবকিছু মন আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তবে আমি শুনেছি রুবিনা পরে রায়হানের সেই ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করেছে, কিন্তু বিয়ের পর থেকে সে খুব কষ্টে আছে। তাদের কোনো সন্তান হয়নি। নানা রকম জটিল অসুখে সে বিছানায় পড়ে আছে, কেউ তার খোঁজ নেয় না। মানুষের ক্ষতি করতে গিয়ে সে নিজের জীবনটাই ধ্বংস করে ফেলেছে। আল্লাহ ওকে হেদায়েত দান করুক। আমি কাউকে অভিশাপ দেই না, দিতেও চাই না, কারণ এই দুনিয়াতে আমরা যা করব তার শাস্তি আল্লাহ তাআলা নিজে দেবেন। আমি অভিশাপ দিলেও সে শাস্তি পাবে, না দিলেও সে শাস্তি পাবে। আমি চাই না আমার জন্য কেউ পরকালে আটকে যাক, কিন্তু আবার এটাও চাই না কেউ আমাকে হিংসা করে আমার জন্য, আমার উপরে, আমার পরিবারকে ধ্বংস করার জন্য এই ধরনের বাজে খেলায় মত্ত হয়ে উঠুক। আপনাদের সবার কাছে একটা অনুরোধ আমার, আপনারা কেউ হিংসার বশবর্তী হয়ে এমন কিছু করবেন না যাতে করে আপনার কাছের মানুষের জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যায়। কেননা কাছের মানুষকে যখন আপনি এভাবে ধ্বংস হতে দেখবেন, হয়তোবা আপনার অজান্তে আপনার মনের কোথাও একটা গভীর সমবেদনা কাজ করবে তার জন্য, কিন্তু তখন বড্ড দেরি হয়ে যাবে।
আপনার তখন কিছুই করার থাকবে না। আপনি চাইলেও আপনি যা করেছেন তাকে আন্ডু করতে পারবেন না। এতে করে তার জীবনটা তো শেষই, আপনি নিজের পরকাল হারাচ্ছেন। আসসালামু আলাইকুম। এই বলে আপু তার ঘটনাটি শেষ করেন। তিনি তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন সবাইকে খারাপ জিন আর কালো জাদুর প্রভাব থেকে মুক্ত রাখেন, এই দোয়া তিনি করেছেন। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, আপনাদের সকলকে এতক্ষণ সময় নিয়ে আমার আজকের এই ঘটনাটি শোনার জন্য। আবার ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com-এর সাথে থাকবেন, সকলের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যাতে করে সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব। এটিও একটি অডিও ক্লিপ। বেশ কিছু ভালো অডিও ক্লিপ আসলে আমাদের হাতে এসেছে, তার মধ্যে একটি আমরা এখন শোনাবো আপনাদের। আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমরা সবাই ভালো থাকতে চাই, আপনি ভালোর দলে। যারা ভালো নেই, আল্লাহ যেন তাদের ভালো থাকার ব্যবস্থা করে দেন, আমিন। আমি হৃদয় চৌধুরী, আমি ওয়াশিংটন ডিসিতে থাকি। আমি আজকে আমার মামার বাড়ি নিয়ে কিছু ঘটনা বর্ণনা করব। তবে ঘটনা বর্ণনার পূর্বে আমি ভূত এফএম সম্পর্কে কিছু আমার পুরনো স্মৃতি বলতে চাচ্ছি সবার সাথে। 2010 সালে যখন ভূত এফএম শুরু হয়, একদম প্রথম এপিসোড থেকে আমি টানা 2 বছর একটি এপিসোডও ভূত এফএম এর মিস দেইনি। আমি তখন ইন্টারে পড়তাম যখন ভূত এফএম শুরু হয়। তো ইন্টারের 2 বছরে আমি ঢাকা তেজগাঁও কলেজে পড়তাম। তো ইন্টারের এই 2 বছরে আমি গ্রামে খুব কম গিয়েছি, সর্বোচ্চ 7 থেকে 8 বার, 4টা ঈদে 4 বার, আর কোনো অকেশন, বিয়ে প্রোগ্রাম বাবদ অথবা 2-3 বার গ্রামে যাওয়া হয়েছে, এর বেশি যাওয়া হয় নাই। তো একটা ভূত এফএম শোনার একটা ইয়ে ছিল। 2010 সালের ডিসেম্বরের দিকে একবার একটা ঘটনা ঘটে। আমি মামার বাড়িতে ছিলাম, তো শুক্রবার ছিল, আনফরচুনেটলি এটা শুক্রবার পড়ে যায়। তো দিনের বেলায় আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে কিভাবে ভূত এফএম শুনবো। তো দিনের বেলায় আমরা প্ল্যান করি যে মামার বাড়ির দোতলায় আমরা রাতে থাকবো। তো আমি দোতলায় ওঠার পর চেক করি যে সেখান থেকে এফএম ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে কিনা। তো দেখি যে হ্যাঁ, ঠিকঠাক এফএম ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে। তো আমি খুব নিশ্চিন্ত ছিলাম যে ভূত এফএম শোনা যাবে। কিন্তু বিপত্তি ঘটে যখন রাতে ঘুমানোর সময় আসে, তখন আমাদেরকে নিচে থাকতে দেয়। তো নিচে থাকতে দেওয়ার কারণে যখন আমি ফ্রিকোয়েন্সি সেট করতে যাই, দেখি যে আসতেছে না, শোনা যাচ্ছে না। তো তখন আমি হতাশ হয়ে যাই, কিন্তু আমার তো শুনতেই হবে, কারণ তখন এমন ছিল ব্যাপারটা যে যদি একটা এপিসোড মিস হয়ে যায় তো মিস, এটা দ্বিতীয়বার শোনার কোনো সুযোগ ছিল না। আমি জানতাম না, আমি জানি না আসলে শোনার কোনো সুযোগ ছিল কিনা তখন রিপিটেড, বাট আমার জানা ছিল না। আমি যেটা ভাবতাম যে এপিসোড মিস হয়ে গেলে এটা আর আমি শুনতে পাবো না। তখন তো বাটন ফোন ছিল, ইন্টারনেটেরও এত অ্যাভেলেবিলিটি ছিল না, এত ভালো জানতাম না কিভাবে ইন্টারনেট চালাইতে হয়, কি আসলে বিষয়। যাই হোক, বাটন ফোন ছিল। তো যখন দেখি যে ফ্রিকোয়েন্সি ধরতে পারতেছি না, আমি খুব হতাশ হয়ে যাই এবং বেপরোয়া হয়ে যাই যে যেভাবেই হোক আমাকে শুনতেই হবে। তখন আমি বিভিন্ন বুদ্ধি খুঁজতে থাকি যে কিভাবে আমি ভূত এফএম শুনবো। তো তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে যে দেখি কোথাও তার পাওয়া যায় কিনা, চিকন তার, আমাদের গ্রামের ভাষায় গুনা বলে। তো আমি তার খুঁজতে থাকি। ওই নিচে আমাদেরকে যে রুমটাতে থাকতে দিয়েছিল, ওই রুমটাতে আবার বিল্ডিং করার সময় যেই বাড়তি জিনিসগুলা বেঁচে যায় সেগুলা রাখা ছিল। তো আমি সেখানে খুঁজতে থাকি যে কোথাও আমি তার পাই কিনা। তো তারপর আমি চিকন একটা তারের কুণ্ডুলি পাই।
পাওয়ার পর আমি সেখান থেকে একটা কাঠের টুকরা নেই, সেই কাঠের টুকরার মধ্যে তারটা পেঁচাই, অনেকটা তার পেঁচাই সেরা। তারপর ওই তারের পেঁচানো অংশটা, এটাকে ভেন্টিলেটর বলে, একদম উপরের দিকে ভেন্টিলেটর থাকে, ভেন্টিলেটরের মধ্যে ওইটারে মানে ঢুকায়া ঘর থেকে বাইরের দিকে দিয়ে দিই। আর ওই তারের আরেকটা অংশ ওইখান থেকে টাইনা একদম বিছানার কাছে নামাই নিয়ে আসি, আইসা তারপর ওইটা ফোনের মধ্যে পেঁচাই। তারপরে যখন FM এর ফ্রিকোয়েন্সি সেট করি, দেখি যে হ্যাঁ এখন একদম স্পষ্ট শোনা যাচ্ছে। তো ওই দিন আরো একটা বিষয়, মজার একটা বিষয় ঘটনা ঘটে। এটা আমার একটা স্মৃতি FM নিয়ে, বুথ FM নিয়ে, সেই জন্য বলতেছি। আমরা ছিলাম ওই দিন বীরপাশা গ্রামে, আর ওই দিন এই বীরপাশা গ্রামের দিক দিয়ে একটা ঢাকা সিলেট হাইওয়ে আছে, একদম ঠিক গ্রামের পাশ দিয়েই গেছে। ওই হাইওয়েতে একটা জায়গা নিয়ে ভৌতিক ঘটনা বর্ণনা করা হচ্ছিল যে রাতের বেলা ওইখানে অ্যাক্সিডেন্ট হয়, এবং ওই জায়গাটা ছিল ইসলামপুরের কাছাকাছি একটা জায়গা। তা আমরা যখন বীরপাশা গ্রামের পরের গ্রামই হচ্ছে ইসলামপুর, তা আমরা যখন ওই ইসলামপুর গ্রামের গল্প শুনতেছিলাম, তখন মানে আমরা এমন ভয় পাইতেছিলাম যে মানে আমাদের পাশের গ্রামেই এই জায়গাটা হন্টেড, এবং এমন একটা ফিলিংস হইতেছিল যে মনে হয় যেন ইসলামপুর গ্রাম থেকে আমাদের দিকে ওই ভূতগুলা তাকায় আছে, এমন একটা ফিলিংস হইতেছিল। তো এটা আমার জীবনে অনেক মজার একটা স্মৃতি, অনেকটা সময় নষ্ট করে ফেললাম এটা বলতে গিয়ে, আমি দুঃখিত। আমি মূল ঘটনায় চলে যাই। আজকে আমি যে ঘটনা বর্ণনা করব তা আমি আমার মামাতো ভাই নাফিন খানের প্রতি উৎসর্গ করতে চাই, কারণ ঘটনা পাঠানোর জন্য সে আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমি যে ঘটনা বর্ণনা করব তা অর্ধশতবর্ষ একটি পুরনো জমিদার বাড়ি নিয়ে, যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বুদন্তি ইউনিয়নে অবস্থিত। মূলত এটি আমার মামার বাড়ি। ঘটনা শুরুর আগে আমি একটু জমিদার বাড়ির বর্ণনা দিতে চাই, যাতে শ্রোতা বন্ধুরা কল্পনায় ঘটনাস্থলের ছবি আঁকতে পারে। এই জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রায় 150 বছর পূর্বে। বংশধর ও ভিটা বৃদ্ধির কারণে মূল জমিদার বাড়ির তেমন কোনো চিহ্ন বাকি থাকে না, কিন্তু জমিদার বাড়ির পুরনো সেই প্রাচীরগুলো আজও জমিদার বাড়ির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হাতে বানানো পাতলা পাতলা ইট, মাটি এবং চুন মিশ্রিত করে সিমেন্টের মতো ব্যবহার করা হয় প্রাচীর বানানোর সময়। তো আমি ইমেলের সাথে আপনাকে কিছু ছবি অ্যাটাচ করে দিচ্ছি। আপনি যদি ভূত.com পেজে শ্রোতা বন্ধুদের জন্য ছবিগুলো পোস্ট করেন তাহলে খুশি হব। মূল বাড়ির পিছনে 63,000 বর্গফুটের বিশাল একটি পুকুর রয়েছে, এবং সেই পুকুরের পাড়ে একটি মসজিদ রয়েছে। তো ওই মসজিদের ঠিক সামনে একটা কবরস্থানও আছে। ছোটবেলা থেকে ওই কবরস্থান, মসজিদ, ওইখানে একটা বাঁশঝাড়ও আছে। মানে হচ্ছে মূল বাড়ির পিছনে বড় একটা পুকুর পাড়ে মসজিদ, মসজিদের সামনে কবরস্থান, এবং কবরস্থানের পর হচ্ছে বাঁশঝাড়। তো এই এরিয়াটা খুবই ভয়ঙ্কর, আমরা ভয় পাইতাম। সন্ধ্যার বিকালের পর থেকে ওই দিকে আমরা ভয়ে যাইতাম না। আর কি যে জমিদার বাড়ি হওয়ার কারণে ওই বাড়ির চতুর্দিকে আবার একটা খাল খনন করা ছিল, যাতে শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে। যদিও এখন খালটা প্রায় নিশ্চিহ্ন। এখন যেটা হয়েছে যে মূল বাড়িটা হচ্ছে ওই গোলের মতো করে খালটা কাটা ছিল, যদিও প্রপারলি রাউন্ড শেপ না। তো মূল বাড়িটা হচ্ছে মাঝখানে, এবং বাড়ির চতুর্দিকে প্রচুর খোলা জায়গা আছে। মূল বাড়িটা যতটুক তার থেকে প্রায় 3 গুণ অংশ খালি। তো খালি জায়গাগুলোতে যা হয় সেখানে বাঁশঝাড়, এবং কি দেখা গেছে যে এরকম ঝোপঝাড় হয়ে রয়েছে এরকম। তো যে জন্য ওই জায়গাগুলো একটু মানে রাতের বেলা সন্ধ্যার পর একটু ভয়ঙ্কর লাগে। তো আমি আজকে 5টি ঘটনা বর্ণনা করব এই বাড়ির অভিজ্ঞতা নিয়ে। এর মধ্যে একটি ঘটনা আমি নিজে ফেস করছি। তো আমি ঘটনা শুরু করি। ঘটনা 1, যা আমার নিজের সাথে ঘটা 2001 অথবা 2002 সালের দিকের কথা। আমি সময়টা একদম এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না। আমার বয়স তখন 8 অথবা 9 হবে। তো আমরা সবাই মামার বাড়িতে বেড়াতে যাই। আমরা 7 জন কাজিনকে বাড়িতে রেখে বাকি সব বড়রা আমাদের পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিকেলবেলা কিছু সময়ের জন্য বেড়াতে যায়। তো বড়রা চলে যাবার পর আমার বড় 2 বোন শিফা আপু, মেরি আপু, ওরা 2 জন সেই আত্মীয়র বাড়িতে যাবার ইচ্ছা করে। তো তখন তারা আমার এক খালাতো ভাই শাওন ভাই, তাকে নিয়ে তারা 3 জন সেই আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় বীরপাশা গ্রাম থেকে। তো
পাশের গ্রামে, ওই আত্মীয়র বাড়ি বীরপাশা গ্রামে ছিল না, ওই আত্মীয়র বাড়ি ছিল পাশের গ্রামে। ওরা যখন সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পায়ে হাইটে যাওয়া যায় এতটুকু দূরত্ব, তো পায়ে হাইটে ওরা যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা রাস্তা চিনতে পারে না, ওরা আসলে রাস্তা চিনতো না। তো ওরা ফিরে আসে, আমার 2 বোন আর খালাতো ভাই, ওরা ফিরে আসে। আমরা থাকি 4 জন, বা আমরা 4 জন বাড়িতে ছিলাম। আমি, আমার 1-1.5 বছরের ছোট মামাতো বোন আনিকা, আমার 2 বছরের ছোট খালাতো ভাই সোহান আর রূপা আপু। আমরা 4 জন ছিলাম বাড়িতে, আর ওরা 3 জন চলে গেছিল সেই আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য। ওরা যখন রাস্তা চিনতে পারে না, ওরা ফিরে আসে। ফিরে আসার পর মূল বাড়ির সামনের দিকে একটা বাগান আছে, কাঠ বাগান, আর একটা ঈদগাহ আছে। এটা সেই বাড়ির অংশের মধ্যে পড়ে। একটা ঈদগাহ আছে, একটা মাদ্রাসাও আছে। তো যখনকার ঘটনা, তখন সেই মাদ্রাসাটা ছিল না। তো মূল বাড়ির সামনে একটা কাঠ বাগান আছে। তো আমার বোন এবং খালতো ভাই যখন ফিরে আসে, ওরা সেই কাঠ বাগান থেকে ডাক দেয় আমার মামাতো বোন আনিকাকে, যে এই আনিকা, আমরা তোকে নিয়ে যাব, আমরা তো রাস্তা চিনতেছি না, তুই যাবি আমাদের সাথে? তো ইতিমধ্যে তারা যখন চলে যায়, আমি, আনিকা, রূপাপু, সোহান, আমরা 4 জন বাড়ির ছাদে উঠি। তখন এই বাড়িটা দোতলা ছিল না। আমরা বাড়ির ছাদে উঠি, এবং ছাদে ওঠার কোনো সিঁড়িও ছিল না, একটা বাঁশের মই দিয়ে উঠতে হতো। তো আমরা ছাদের উপর ছিলাম। তো ওই কাঠবাগান থেকে আমার বোন ডাক দেয় আনিকাকে, যে আমরা রাস্তা চিনতে পারতেছি না, তুই কি যাবি আমাদের সাথে? তুই রাস্তা চিনে নিয়ে যাবি। আনিকা খুব মহা খুশিতে তাদের সাথে চলে যায়। তো মন খারাপ হয়ে যায়। আমি, সোহান, রূপাপু, আমরা 3 জন মাত্র বাকি আছি বাড়িতে, বাকি সবাই চলে গেছে ওই আত্মীয়র বাড়িতে। তো আমরা 3 জন রয়ে গেলাম। স্বাভাবিক অর্থে আমাদের মন খারাপ হওয়ার কথা। তো আমরা তখন ওখানে একটা জাম্বুরা গাছ ছিল, সেখান থেকে একটা জাম্বুরা পারি, জাম্বুরা পেরে সেটাতে ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আবার বাগান থেকে ডাক আসে। আমার বোন মেরিয়াপু বলতেছে যে, এই রূপা, তুই আমাদের সাথে যাবি? গেলে চল। তো আমরা ছাদের উপরে ছিলাম। তো আমরা দেখার চেষ্টা করতেছি যে মেরিয়াপিনকে দেখা যাচ্ছে কিনা। তো আমরা ছাদের যে অংশ থেকে তাকাই, দেখি যে মেরিয়াপুকে ওই বাগানের মধ্যে দেখা যাচ্ছে না। তো দেখা না যাওয়ার কারণ হচ্ছে যে ওইদিকে একটা ওয়ালের মতো করা ছিল, সেইটার কারণেই মূলত দেখতে পারতেছিলাম না। তো আমরা ভাবলাম যে হয়তো ওইখানে আছে, তো শুধু রূপাপুকে ডাক দিছি, আমাকে আর সোহানকে তো অফার করে নাই। তো লুভি রূপাপু মানে খুশিতে একদম আত্মহারা হয়ে যায় যে তাকে নিবে, হ্যাঁ সে যাবে। তো সে তাড়াতাড়ি বাঁশের মই দিয়ে নেমে তাদের সাথে যাওয়ার জন্য সে চলে যায়। তো যখন আমার মামার বাড়ির গেটটা পার হওয়ার পর সে দেখে যে কাউকেই দেখা যাচ্ছে না। ওই জায়গাটা অনেকটাই খোলা অংশ, কাঠবাগান। তো দেখতেছে যে কাউকে দেখা যাচ্ছে না। তখন আমরা এমনি কাঠবাগানটাকে ভয় পাইতাম, কারণ ওই কাঠবাগানটার একদম শেষের দিকে একটা আম গাছ ছিল, অনেক পুরনো এবং বিশাল একটা আম গাছ, এবং ঠিক আম গাছটার পরেই হচ্ছে ওই যে পিছনের যে বড় পুকুরটা। তো এই অংশটা কে আমরা সবাই ভয় পাইতাম, হন্টেড ভাবতাম ছোটবেলা থেকে, ভয় লাগতো, ভুতুরে লাগতো। তো যখন দেখে যে কাঠবাগানে কেউ নাই, তখন রূপাপু আসলে ভয় পায় ফিরে আসে। তো ফিরে আসার পর ফিরে এসে আবার ছাদে উঠে আমরা তো ভর্তা বানানোতে মশগুল। এখন আবার বাগান থেকে ডাক আসে যে, এই সোহান, তুই আমাদের সাথে যাবি? গেলে চল। আমার বোন মেরিয়াপুর সুরে ডাকতেছে, এই সোহান, তুই আমাদের সাথে যাবি? গেলে চল। সোহান উত্তর দেওয়ার আগেই আমি কিছুটা বিরক্ত হই। তো আমি সোহানরে বলি যে, সোহান, তুই কোনো উত্তর দিবি না, রূপাপুরে একবার ডাইকা নিয়ে বোকা বানাইছে, তোরেও বোকা বানাবে। তো তখন সোহান আর কোনো উত্তরই দেয় না। আর আমারও বিরক্তি লাগতে থাকে যে একটু পর এসে একজনকে ডাকে আর একজনকে নেয়, আরেকজনকে নিবে না, তখন কিন্তু বাচ্চা হিসাবে মন খারাপ হয়। তারপর আমরা ভর্তা বানানোতে মনোযোগী হই, ভর্তা বানাই, ছাদে বসে ভর্তা খাই। এরপর আর কাউকে ডাকে না। তো আমাদের যখন ভর্তা খাওয়া শেষ হয়, তখন আমরা যখন ছাদ থেকে নামতে যাই, বাঁশের সিঁড়ি বেয়ে নামতে হতো। তো একজন করে নামতে হতো। তো প্রথম রূপাপু নামার সময় রূপাপু যখন অর্ধেকটা মই নামার পর সেখান থেকে পড়ে তার পা মচকে যায়।
তখন সে বলে যে তাকে কেউ নামার সময় ধাক্কা দিছে। তো বড়রা ভাবে যে হয়তোবা আমার ধাক্কা লাগছে, কাইন্ড অফ আমার উপরই দোষটা চলে আসে। তো আমি তো ধাক্কা দেই নাই, আর কারণ তখন আমি তো বাসেই উঠি নাই, কারণ একজন নামার পর তারপর আরেকজন নামবে, একসাথে দুইজন ওই মই দিয়া নামাটা রিক্স, আমরা নামতাম না এমন ভাবে। রূপাপু বলেও যে না, হৃদয় তো ধাক্কা দেয় নাই এসে। তো এখন প্রশ্ন হলো যে আসলে যদি রূপাপুকে কেউ ধাক্কা দিয়ে থাকে তাহলে কে ধাক্কা দিল, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে যে ডাকতেছিল বাগান থেকে, সেটা কে ডাকতেছিল? আমার বোন মেরিয়াপুর সুর ধরে যে ডাকলো, একবার রূপাপুকে ডাইকা নিল, তারপর সোহানকে ডাকলো, সেটা কে ছিল? কারণ হচ্ছে টুইস্টটা হচ্ছে এখানে, যখন আমার দুই বোন শাওন ভাই ফিরে আইসা আনিকাকে রাস্তা চিনায় নেওয়ার জন্য ডেকে নিয়ে যায়, তো আমার মামাতো বোন আনিকা তো সেই আত্মীয়র বাড়ির রাস্তা চিনতো। তারা তো চলে গেছে, তারা চারজন কিন্তু চলে গেছে ওই আত্মীয়র বাড়িতে, তারা ফিরা আসে নাই। তাহলে রূপা আপুকে আর সোহানকে আমার বোনের সুর ধরে বাগান থেকে কে ডাকলো? আর আমার বোনের সুর নকল করে কেউ আমাদের সাথে প্র্যাঙ্ক করারও কোনো সম্ভাবনাই ছিল না। তো আমরা এটা বুঝতে পারি যে এটা নিশির ডাক বলে গ্রামে একটা কথা আছে, এমন কিছু হইতে পারে। তো এই একটা ঘটনা ঘটে, বাট তারপর ভয়ঙ্কর বা খারাপ কিছু আমাদের সাথে ঘটে না। ঘটনা 1। ঘটনা 2। ঘটনা 2, এই বাড়ির ছেলে রিফাত, আমার সম্পর্কে আমার মামাতো ভাই, সে একদিন বাড়ি থেকে বের হয়, তার বাড়ির সামনে কিছু দোকান আছে, সেখান থেকে কিছু কেনাকাটা করার জন্য। তো সে বাড়ি থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে ওই বাগানটা সামনে পড়ে। তো সে বাগানটার মানে কোনাকুনি গেলে রাস্তাটা একটু ছোট হয়, আর রাস্তা ধরে গেলে এলের মতো একটু বেশি জায়গা ঘুরতে হয়। তো যে কারণে সচরাচর একটু কোনাকুনি যাওয়া হয়, যে কাজটা মানুষ করে। তো সে বাগানের একটু ভিতর ধরে হাঁটা শুরু করে। তেমন সময় সে দেখে যে চাঁদের আলোতে একটু ছায়ার মতো পড়ে আছে, তার বাড়ির সামনে লাইটও ছিল, একটা গাছের ছায়া, এটা গাছ দিয়ে দেখাই যাচ্ছে যে গাছ থেকে ছায়াটা গেছে। তো সে তো স্বাভাবিক সোজা হাঁটতেছে, ওই ছায়ার উপর দিয়ে সে হাইটা যায়। হাইটা যাওয়ার পরেই দেখে যে ওর ঘাড়ের মধ্যে মানে সজোরে থাপ করে কে জানি একটা চর মারছে। চর মারতে তো সে চরের সাথে সামনের দিকে বডিটা ইমব্যালেন্স হয়ে আগাই যায়, এবং কি সে মানে ভয়ে সে সামনের দিকে দৌড় মারে। সে বাড়ির দিকে না ফিরে, যেহেতু তার মুখ ছিল সামনের দিকে, সে চরের সাথে ভয়ে সামনের দিকে দৌড় দেয়। সে দৌড় দিয়ে দোকানে যায়, যাওয়ার পর সেখানে যায় তো সে ভয়ে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। কি হইলো ঘটনাটা? তো তার ভাই, চাচাতো ভাই জিশানকে সে দোকান থেকে ফোন দেয় যে আমি এখানে একটু আসছি, তুই একটু এসে আমার নিয়ে যা, বাড়িতে নিয়ে যা। তো জিশান যায় দোকানের ওইখানে, ওকে বাড়িতে না যে সে ভয় পাচ্ছিল সেই জন্য। তখন মানুষকে বলে যে এই ঘটনা ঘটছে আমার সাথে। তো তখন গ্রামের ভাষায় এটাকে বলে যে বাতাস লাগা। তো মানুষ বলতেছে যে যেহেতু তোমার বাতাস লাগছে, আবার তুমি এদিক দিয়ে বাড়িতে যাবা, তো এক কাজ করো, তুমি ফরজ গোসল করে তারপরে বাড়িতে যাও। তো তখন ওইখানে উপস্থিত কিছু গ্রামের মানুষ, তারা ওকে ধইরা পাশের একটা পুকুরে নিয়ে যায়, নিয়ে সেখানে তাকে ফরজ গোসল করে বাড়ির দিকে তারে পাঠায়। যেহেতু সে টার্গেট হয়ে গেছে, ওরে চর দিছে, তো ওরে যদি শরীর পবিত্র না থাকে একটা ক্ষতি হবার সম্ভাবনা আছে, এমন ভয় থেকেই মূলত এই কাজটা করা। তো তারে ফরজ গোসল করে জিশান তাকে বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে নিয়ে আসার পর পরের দিন সকাল দেখে যে সে ঘাড় সোজা করতে পারতেছে না, থাপ্পড় খেয়া ঘাড় বাঁকা হয়ে গেছে, ঘাড় ব্যথা করতেছে। তো তখন হুজুরকে ডাইকে নিয়ে আসা হয়, এবং হুজুর তাকে পরপর 2 দিন আইসা ফু দেয়, কোরআনের আয়াত পরে ফু দেওয়ার পর 2 দিন পরে আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। তারপর আর তার সাথে তেমন কিছু ঘটে নাই। ঘটনা 3, বাড়ির পিছনে বড় যে পুকুর, সেই পুকুর পাড়ের পাশে একটা মসজিদ। এই মসজিদের এখানে প্রায়ই একটা সাপ দেখা যায়, একটা বড় একটা সাপ দেখা যায়। তো এই সাপের কথাটা গ্রামের অনেক মানুষই জানতো, যেহেতু মসজিদে আসতো সন্ধ্যার সময়, বা এইটা অনেকেই টুকটাক সেই সাপটা দেখছে। এই সাপের কথাটা ছড়াই পড়ার কারণে একদল ওঝা এই সাপটার কথা জানতে পারে। তখন তারা এই সাপটা ধরার জন্য আসে, ওই মসজিদের ওখান থেকে সাপটা ধরার জন্য আসে।
তো ওইখানে আগেই প্রচলিত ছিল যে এটা মানে সাপ না, এটা মানে রক্ষাকারী জিন, ভালো জিন এরকম। তো ওঝাদেরকে বলে যে আপনারা এটা এই কাজটা করেন না, সাপটা ধরেন না, এটা ভালো হবে না, ক্ষতি হবে, এই ধরনের কথা সাবধান বাণী গ্রামের মানুষ এই ওঝাকে শোনায়। তো ওঝা তাদের কথা শোনে না, সাপটা ধরার জন্য সে গ্লাসের মধ্যে দেখতে থাকে যে সাপটা কোথায় আছে। তো ওরা এটা কিভাবে করে সেটা আমি জানি না, এখানে কি জাদু টোনা টোটকা কি বিষয়ে জানি না, ওরা নাকি দেখতে পায় গ্লাসের মধ্যে সাপটা কোথায় আছে। তো সে দেখে যে সাপটা মসজিদের নিচেই একটা গর্তের মধ্যে একটা অংশের মধ্যে সে দেখতে পায় যে সেখানে আছে। এটা অন্য কেউ দেখতে পায় না, শুধু সেই দেখতে পায়। তো সে যখন এই জিনিসটা দেখতে পায় যে সাপটা কোথায় আছে, ওই মুহূর্তেই গ্লাসটা একদম ভেঙে যায়, পানি সহ গ্লাসটা ভেঙে যায়। এই জিনিসটা দেখার পর সেই ওঝা মারাত্মক ভয় পায়। সে ভয় পায় এবং কি সে সাথে সাথে ওই সে যেই দিকে মসজিদের যেই দিকে সে ওই সাপটাকে দেখছিল সে ওই দিকে যায়, সাপটার কাছে ক্ষমা টমা চায় যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, এই সে এরকম ক্ষমা টমা চায়া সে চলে যায়। চলে যাওয়ার পর যেটা জানা যায় যে সে তারপর প্রায় 10-12 দিনের মতো জ্বর ছিল তার, সে প্রচন্ড অসুস্থ ছিল এবং এভাবে জ্বরে ভুগে সে মারা যায়। এই ঘটনাটা সেই বীরপাশা গ্রামের অনেকেই জানে। তো এই হলো ঘটনা 3। এই ঘটনাটা কিছুটা দুঃখজনক, একটা মানুষ মারা গেল এভাবে। ঘটনা 4, এই বাড়ির সামনের অংশে আমি প্রথমে বলছিলাম যে পরবর্তীতে একটা মাদ্রাসা করা হয়। তো সেই মাদ্রাসার ঘটনা। তো মাদ্রাসার একটা নিয়ম আছে, যখন রাতে কেউ টয়লেটে যাবার প্রয়োজন পড়ে তো সাথে 2 জনকে নিয়ে যাইতে হয়, একটা স্টুডেন্ট একটা হুজুর। তো এটা সচরাচর সব মাদ্রাসাতেই এই নিয়মটা থাকে যে একা যাতে কেউ মানে রাতের বেলা যাতে টয়লেটে না যায়, যেহেতু মাদ্রাসা নিয়ে অনেক ধরনেরই ভৌতিক অভিজ্ঞতা থাকে মানুষের, সেই জন্য। তো রাতের বেলা একটা স্টুডেন্টের টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন সে আরেকটা স্টুডেন্ট এবং একজন হুজুরকে ডাকে যে আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ছে। তো তারা 3 জন সেই স্টুডেন্টকে নিয়ে টয়লেটে যাচ্ছিল। তো মাদ্রাসাটা ছিল দোতলা, তো ওই স্টুডেন্টরা দোতলায় ছিল। তো ওরা ওইখান থেকে নেমে নিচতলার করিডোর ধরে টয়লেটের দিকে যাচ্ছে। তো টয়লেটের ঠিক বাম দিকেই ছিল ঈদগাহটা, একটা খোলা একটা চত্বর ঈদগাহ। এখানে মসজিদের মতো কিছু না, পুরাটা ঈদগাহ, চারদিক থেকে বাউন্ডারি করা খোলা চত্বর, এখানে কোনো স্থাপনা নাই, এটা খোলা একদম সিমেন্ট করা, নিচ ফ্লোরটা সিমেন্ট করা। বীরপাশা ছোট একটা গ্রাম, ছোট একটা ঈদগাহ, ঈদের নামাজটা এখানে পড়ানো হয়। তো ওরা এই টয়লেটের বাম দিকেই ছিল এই ঈদগাহটা। তো ওরা যখন টয়লেটের কাছাকাছি চলে আসছে, ওরা দেখে যে ঈদগাহের মধ্যে ছোট একটা বাচ্চা, 3 ফুট হবে এরকম, 2.5 ফুট 3 ফুট, 4-5 বছরের একটা বাচ্চা যতটুকু হয়, একটা উলঙ্গ একটা বাচ্চা হাঁটাহাঁটি করতেছে আর কান্না করতেছে। তো ওরা ওই যেই মুহূর্তে বাচ্চাটাকে দেখে, বাচ্চাটা মূলত তাদের দিকে পিঠ দিয়ে হাঁটতেছিল। তো ওরা কান্নার শব্দ শুই না, ওইখানে দাঁড়ায় তাকাই থাকে এবং ভয় পেয়ে যায় যে এত রাতে এখানে একটা বাচ্চা কান্না করতেছে, ব্যাপার কি। ওরা ওইখানে দাঁড়াই থাকার পর বাচ্চাটা ঈদগার মধ্যে যখন একটা অংশের জায়গা যখন স্বাভাবিক ঘুরতে হবে, যখনই বাচ্চাটা মানে ঘুরে, ওরা তাকাই রয়েছে, ওরা কিন্তু মানে এমন সময় কি অনেক সময় মানুষের হতবুদ্ধি হয়ে যায় যে একটু লুকাই, একটু না, ওরা বোকার মতো তাকাই আছে। তো বাচ্চাটা যখন ঘুরার পর বাচ্চাটার চেহারা দেখে ওরা মারাত্মক মানে ভয় পেয়ে যায়, যে কারণ বাচ্চার চেহারাটা অস্বাভাবিক ছিল, চোখগুলা জল করতেছিল। স্বাভাবিক করতেই সব বর্ণনাতেই আমি দেখছি যে যখন এরা বলে যে চোখগুলো জল করতেছিল, লাল হয়ে আসছিল, সেম থিং ওদের ভাষ্যমতে এমনই ছিল যে চেহারাটা কিছুটা ভয়ঙ্কর ছিল, বিভৎস ছিল, চোখগুলো জল করতেছিল, রাগান্বিত একটা চেহারার মতো ছিল, এরকম ছিল তাদের বর্ণনাটা। এই জিনিসটা দেখার পর তারা মানে 3 জনই ভয়ে উল্টা দৌড় দিয়া ওরা মাদ্রাসার দোতলায় চলে যায়। কিন্তু তাদের মধ্যে একটা কিউরিসিটি থাকে যে কি হলো বা কি হচ্ছে। তো তারা ওই দরজা ফাঁক করে দোতলা থেকে তাকায় থাকে ঈদগাহের দিকে যে বাচ্চাটা কি করে। তো ওরা দেখতেছে যে বাচ্চাটা ওখানে হাঁটাহাঁটি করতেছে আর মানে কান্না করতেছে।
তারপর ওরা তাকাই থাকার পর দেখে যে কিছুক্ষণ পর বাচ্চাটা ওই ঈদগাহ থেকে বের হয়ে রাস্তা ধরে জমিদার বাড়ির দিকে হাঁটতে থাকে এবং ওই বাড়ির সামনে যে বাগানটা ছিল এবং বাগানের এক পাশে একটা অনেক পুরানো আম গাছ ছিল, ওই বাগানের ভিতর দিয়ে সেই দিকে চলে যায় এবং ওই দিকটা অন্ধকার থাকার কারণে পরবর্তীতে আর ওরা দেখতে পারে না যে ওইদিকে মিলাই যায় ব্যাপারটা এমন। ঘটনা 5 আমার মামাতো ভাই ইসামের সাথে ঘটা। আমার একজন মামি মারা যান, আল্লাহ তাকে মাফ করুক, বেহেশত নসিব করুক। ওনার মৃত্যুর কারণে জানাজা দাফন কাফনের উপলক্ষে আত্মীয় স্বজন বাড়িতে আসে। তো যেহেতু সবাই একসাথে আসা হয়, তো আমার মামাতো ভাইদেরকে 4 জন মামাতো ভাইকে একটা রুমে থাকার জন্য দেয়া হয়। তো গ্রামের বাড়িতে তখন গরমের সময় ছিল, গ্রামের বাড়িতে রাতে কারেন্টের অনেক প্রবলেম থাকে, কারেন্ট থাকে না। তো তারা সেই রুমে থাকার সময় তাদের জানলাটা খুলে ঘুমায় যাতে বাতাস টাতাস আসে এবং রুমটা ঠান্ডা থাকে। তো যখন ওরা ঘুমায় এমন সময় মধ্যরাতের দিকে, এক্সাক্ট সময়টা মানে আমার মামাতো ভাই বলতে পারে না তখন কয়টা বাজে, ওর কাছে মনে হয়েছিল যে একদম মধ্যরাতের দিকে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়। মানে এমন হয়, আমার সাথেও হয়েছে যে ঘুমাচ্ছি হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কিন্তু কেন ভাঙলো মানে সেটার কোনো রিজন নাই, এমনিতেই হঠাৎ ঘুম ভেঙে যায়, এমন আমার সাথেও হয়েছে। তো ওর এরকম হঠাৎ ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ও জানলার দিকে তাকায় দেখে যে জানলা থেকে 1-1.5 হাত দূরে কেউ দাঁড়ায় আছে এবং অন্ধকারে বোঝা যাচ্ছে না যে তার চেহারা বা কি আসল বিষয়, বাট এখানে বোঝা যাচ্ছে যে একটা মানুষ সেখানে দাঁড়াইয়া এক দৃষ্টিতে মানে তাদের দিকেই তাকায় আছে এবং নড়তেছে না, একদম মূর্তির মতো দাঁড়াইয়া তাদের দিকে তাকায় আছে, তাদের বিছানার দিকে তাকায় আছে। মূলত তার দিকে তাকায় আছে এমন না, মানে তাদের বিছানার দিকে তাকায় আছে। তো সে এটা দেখে মারাত্মক ভয় পায় এবং সে সেদিকে না তাকায়া চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। তো এভাবে সে আবার ঘুমায়ও যায়। তো সেই জিনিসটাতে মারাত্মক ভয় পায় এবং এই ঘটনাটা শোনার পর আমারও খুব গুজবাম্পস হচ্ছিল, মানে আমার কাছে খুব লোমহর্ষক মনে হয়েছে এই ঘটনাটা। যে আপনি একটু ভাবুন যে আপনি হঠাৎ ঘুম থেকে উঠলেন গ্রামে কোথাও, তারপর দেখতেছেন যে জানলা থেকে 1-1.5 হাত দূরে কেউ অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকায় আছে। আসলেই কিন্তু সিচুয়েশনটা খুবই ভয়ঙ্কর। আর বলে রাখা ভালো, তারা যেই ঘরটাতে ঘুমাচ্ছিল সেই ঘরটার পরেই হচ্ছে বাঁশঝাড় এবং সেই বাঁশঝাড়ের পর কবরস্থানের পর মসজিদ। ওই বিশাল পুকুর পাড়েই কিন্তু এই রুমটা ছিল, তারা যে ঘরটাতে ছিল। তো পরে দেখা যায় যে এটা তো রাতের ঘটনা, পরে ওই আমার ভাইয়ের খুব জ্বর ওঠে, যেটা স্বাভাবিক অর্থে এই ধরনের ঘটনার পর মানুষ জ্বরে ভুগে অসুস্থ হয়ে যায়, তার খুব জ্বর হয়। কিন্তু আসলে জ্বরটা ভয় থেকে হয় নাই, কারণ তার জ্বর হলে তাকে বিভিন্ন ব্লাড টেস্ট করা হয়, পরে দেখা যায় যে তার ডেঙ্গু হয়েছিল। তো যে এটাকে আমরা ডেঙ্গুর জ্বর হিসেবে ধরতে পারি, কিন্তু তারপরেও সে মারাত্মক খুব ভয় পাইছিল। ওই জিনিসটা দেখার পর সে খুব ভয় পাইছিল এবং আমার কাছেও এটা অনেক একটা ভয়ঙ্কর ঘটনা মনে হয়। তো এই বাড়িকে নিয়ে এরকম ছোট ছোট আরো অনেক ঘটনা আছে। তো আমি আমার কাছে যেই 5টা বেস্ট মনে হয়েছে যে শ্রোতা বন্ধুদের ভালো লাগবে, সেই 5টাই বললাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্য কোনো দিন আবার কথা হবে অন্য কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকের এপিসোডের শেষ অডিও ক্লিপটা এখন শুনে আসবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। তো রাসেল ভাই, আমি নাফিস ইকবাল সিজান এবার এসএসসি পরীক্ষা দিব 2024 সালে। আমার বাসা দিনাজপুর জেলার রামনগর এলাকায় আর কি। তো রাসেল ভাই, আমি অনেকদিন ধরেই আপনাকে একটা ভয়েস ক্লিপ দিতে যাচ্ছি, কিন্তু সময় স্বল্পতার সামনে পরীক্ষার কারণে আসলে এটা দেওয়া হচ্ছে না। গত এপিসোডে 203 নম্বর এপিসোডে আপনি ভয়েস ক্লিপ এর অনুরোধ জানিয়েছিলেন, সেই অনুবাদে আজকে আমি এই ভয়েস ক্লিপটা আপনার সামনে পাঠাচ্ছি। তো আমি বেশি কথা না বলে ঘটনাটা শুরু করি। তো রাসেল ভাই, ঘটনাটা মূলত আমাদের গ্রামে ঘটেছিল। আমাদের গ্রামের কোথায় যদি বলে দিই, সেটা হচ্ছে পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার করনাই গ্রামে হবে। তো এই ঘটনাটা আসলে আমার গ্রামে আমার দুইজন বন্ধু ছিল। অনেকগুলোই বন্ধু আছে, তার মধ্যে একটা বন্ধু যার নাম রুহিম, তার সাথে ঘটনা। এবং ঘটনাটা ঘটছিল রাসেল ভাই 2022 সালে শেষের দিকে। রাসেল ভাই, এই টাইমে কিন্তু আমাদের প্রত্যেকের পরীক্ষা শেষ হয়ে যায়, অলমোস্ট সবাই কিন্তু তাদের গ্রামের ভাষায় বা কোথাও ঘুরতে চাই। তো এবার যেহেতু আমার সামনে এসএসসি পরীক্ষায় আমি গ্রামে যাইতে পারি নাই, বাট এর আগের বছর 2022 সালের শেষের দিকে, এর আগের বছর 2022 সালের শেষের দিকে আমি গ্রামে যাই। তো রাসেল ভাই, গ্রামে গেলে কিন্তু আমার যে কাজিন গুলো আছে ওরা কিন্তু রাতে সবাই ব্যাডমিন্টন খেলে। এই জন্য আমাদের একটা বাগান ছিল, জামের বাগান, সেখানে কিন্তু আমাদের লাইট বসাইছে। আশেপাশে অনেকগুলো বাড়ি ছিল, সেখান থেকে আমরা লাইট নিয়ে রাতে ব্যাডমিন্টন খেললাম। তো একদিন রাতে হয়েছে কি, আমার যে কাজিন গুলো আছে, আমি কিন্তু সবার মধ্যে বড় ছিলাম, তো আমাকে ছাড়া ওরা তো যায় না আর কি। সো একটা সময় আমি বাজারে গেছিলাম, আমাদের করনাই বাজার যেটা বলে। করনাই বাজারে আসার পর থেকে আমি একটু মোবাইলে, আমার ল্যাপটপ ছিল, ল্যাপটপে একটু গেম খেলতেছিলাম। তো অলমোস্ট 7টা বাজে তখন, আর শীতকালে এমনিতে তো অনেক সন্ধ্যা হয়ে যায় অনেক তাড়াতাড়ি, যেটা আমরা এখনই বুঝতে পারতেছি। এখন কিন্তু প্রচুর ঠান্ডা। সো আমি কিন্তু অলমোস্ট 7টার মধ্যে চলে আসছি, আমি বাসায় একটু গেম খেলতেছি। দিয়ে আমার কাজিন গুলো আসছে, তারপর আমার কাজিনও কিন্তু আমার পাশে ছিল, 3জন কাজিন, ওরাও আমার সাথে গেম খেলতেছিল। এন্ড যে আমার বললাম যে গ্রামে আমার কয়েকটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড গুলো আশেপাশে আমাকে অফার করলো যে এখন খেলতে যাওয়ার জন্য। আমি বলতেছি একটু থাম, ওরা কিন্তু 6-7 জন ছিল। আমি বলছি একটু থাম, আমি খেলে টেলে যাচ্ছি, কিছুক্ষণ খেলে টেলে 8টা পর্যন্ত তখন যাচ্ছি। তো ওরা অনেকক্ষণ আমাকে বললো, অনেক কম্প্রোমাইজ করার চেষ্টা করলো, কিন্তু আমি বললাম না, 8টা পর্যন্ত তারপরে যাবো আমি। সো ওরা তারপরে কি করলো, আমি বললাম লাইট গুলো কিন্তু আমরা খুলে রাখি সবসময়, তো ওরাকে আমি লাইট গুলা দিলাম, দিয়ে বললাম যে তোরা যা লাইট গুলো লাগা। সো রাসেল ভাই, ওরা বাইর হওয়ার পর, রাত কিন্তু খুব বেশি না রাসেল ভাই, তো বাইরে হওয়ার পর আমার আম্মুর যেটা রুম আছে, আমার আম্মুর রুমের পাশে আগিনা ছিল, যেখানে ধান মারে টারে কিন্তু রাখে। তো আগিনা ছিল, ওখানে কি হয়েছে, চ্যাটে যে রহিম বন্ধুটার নাম বললাম, যে হুট করে কেমন যেন বিহেভ করতেছে। তো মানে মুখগুলো এমন ভাবে গড়গড়াচ্ছে আর কি, অ্যাটলিস্ট আমার মনে হয় বলতে ভুল হয়েছে। তো এরকম করতেছে, করতে করতে চোখগুলা পুরো উল্টাই দিয়ে ওই কিন্তু লিটারালি অজ্ঞান হয়ে গেছে। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পর দাঁতে কিন্তু দাঁত লাগেছিল একদম। তো আমার ওর সাথে কিন্তু আমার বললাম যে ওর আরো 5-6 জন ছিল, তো ওরা কিন্তু ওকে মাটিতে পড়ার আগে ধরে নিছে। তো ধরা ওরা তো চিল্লাচ্ছে। আর রাসেল ভাই, এখানে একটা স্যাড মোমেন্ট হচ্ছে কি জানেন, ওরা আমাকে আসছে রুমে, সেটা সে আমাকে বলতেছে যে এরকম কাহিনী। আমি বলতেছি হয়তো মনে শয়তানি করতেছে আমাকে এখন নিয়ে যাওয়ার জন্য মাঠে। তো আমি কিন্তু 5 মিনিট ধরে বাইরে হয় নাই। তো একটু পরে তখন আমার আম্মুরা বাইরে হয়েছে, সবাই চিল্লাচিল্লি করছে। দেন আই রিয়েলাইজ, তখন আমি গেছি যে দেখি এরকম অবস্থা। এবং রাসেল ভাই, ওর যা অবস্থা ছিল, আর ওই কিন্তু দাঁতে দাঁত লাগাই এমন ভাবে কথা বলতেছিল, ওর কিন্তু এখনো এরকম সমস্যা হয়। তো তারপরে আমার আব্বু আসছিল। আমাদের কিন্তু গ্রামের বাড়িতে সব চাচারাই একসাথে থাকে, আমার আব্বুরা 6 ভাই কিন্তু একসাথে থাকে। তো আমার আব্বু মোটরসাইকেল নিয়ে আসছে, আশেপাশে আমার চাচাগুলাও ছিল। চাচাগুলা তখন ওকে অনেক ঠিক করার চেষ্টা করলো, ওর দাঁতে দাঁত লাগেছিল। তো আমার চাচারা ভয় করতেছিল, এরকম লাগলে তো ওই তো নিঃশ্বাস নিতে পারবে না যদি ওর নাক বন্ধ হয়ে থাকে। তো আমার চাচা একজন দাঁত দিয়ে ওর মুখটা খোলার চেষ্টা করলো এবং খুলতে পারলো। দিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার যা বলতেছে যে আমি তো বুঝতে পারছি না কি সমস্যা, হয়তো বা শরীর দুর্বল ওর। তো রাসেল ভাই, এই সময় একটু বলতে আমি কিন্তু ঘটনা খুবই তাড়াতাড়ি বলতেছি, কারণ সময় স্বল্পতার কারণে। সো ডাক্তার ওকে বাড়িতে পাঠাই দিছে। তারপরে ওর বাড়িতে নিয়ে গেছে ওকে, দিয়ে তারপরে আমার আম্মু, আমার যত আন্টিরা ছিল সবাই গেছিল ওর সাথে।
ওদের বাসায় ওর আম্মু তো অনেক কান্না করতেছে, কারণ এখনো ওই অজ্ঞান অবস্থায় আছে, ওকে অনেক পানি দিছে কিন্তু কিছু করে না। তারপরে আমার যে নিজের দাদি আছে, আমার নিজের দাদির সাথে অনেক ভৌতিক কাহিনী আছে। 2019 সালে আমার দাদি মারা গেছে। আমার দাদির সাথে অনেক ভৌতিক কাহিনী আছে। তা আমার যে নিজের দাদির বোন আছে, উনি কিন্তু কবিরাজ ছিল, হাজরা নানি বলি আমরা ওনাকে। কারণ আমার যে নিজের চাচা ছিল, ওনার চাচা কিন্তু আমার চাচা নিজের খালাতো বোনকে বিয়ে করছিল, তো আমরা হাজরা নানি বলি। তো হাজরা নানিকে ডাকে আনা হলো। উনি তখন পানি পড়া মানে একটা তেল নিয়ে আনতে বললো, সরিষার তেল দিয়ে ফু দিল তেলের কিন্তু স্বচ্ছ হয়ে গেল, এমন মানে ফেনা আকার হয়ে গেল। তখন উনি শিওর করলেন যে ওর কাছে জিন আছে। তো তারপরে উনি আমাদের সামনে সবার সামনে জিনটাকে হাজির করলো। কেমনে কি হাজির করলো, হাড়িটারে জিনটা তখন বললো যে ওকে আমি আর ওগুলা কিন্তু ওই ফ্রেন্ড গুলা কিন্তু রাতে কাজ করতো আর কি, যে ট্রাক্টরে করে কাজ করতো। তো ওইও কাজ করতো। তো একদিন রাতে ওরা অনেক রাতে 1-2টা বাজে ওরা মানে ধান নিয়ে আনতেছিল। তো ধান নিয়ে আসার সময় ওই নাকি 11 রকমের প্রাণী দেখছিল, এমনকি হাতি, শিম্পাঞ্জি, যেগুলো একদম রেয়ার আর কি, আমাদের এলাকায় দেখা একদম রেয়ার বলতে একদম নাই এরকম প্রাণী দেখছিল। এগুলো আসে আমাদের বলছিল, আমরা জাস্ট ঠাট্টা করে উড়াই দিছি। এমনকি এগুলো দেখছিল নাকি আমাদের বলছিল। দেন জিনটা বলে যে তখন আমি ওই দিন রাতে অমুক রাতে ওকে আমি ধরছিলাম এবং আমি ওকে ছাড়বো না, ওকে আমার ভালো লাগছে, ওকে আমি ছাড়বো না। তো তারপরে হাজরা রানী অনেক ওকে কনভিন্স করার চেষ্টা করলো জিনটাকে আমাদের সামনে। রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন কিনা, আমার কাছে ওই একটা ছবিও আছে ওই টাইমের, যদিও ভিডিও করছিলাম, তবে আম্মু আমাকে ভিডিওটা পরে ডিলিট করাই দিছে। তবে ছবি কিন্তু আমার কাছে এখনো আছে, আমি লুকাই ছবিটা কিন্তু সেভ করে রাখছি। তো হাজরা রানী জিনটা হাজির করার পর অনেকক্ষণ করার পর, আর যখন জিনটা হাজির হয় রাসেল ভাই, তখন মানে কেমন জানি লাগতেছিল, পরিবেশটা পুরা জমজম হয়ে গেছিল। ওদের একটা রুমে কিন্তু আমরা মিনিমাম 20-30 জন ছিলাম, যেহেতু একটা সিরিয়াস মোমেন্ট হয়ে গেছিল। তো তখন জিনটা দাবি করলো যে ওকে এখন পুরা মানে কলার যে গাছ থেকে ডাইরেক্ট যে পুরা বান্ডিল কলা যে থাকে না, কেমনে যে বলবো আমি এখন, ওই 1 বান্ডিল কলা ওকে দিতে হবে। তো ওকে তখন আমার চাচিরা, তো 1 বান্ডিল কলা তো সবার বাড়িতে একদম দেওয়া সম্ভব না, যে আমার চাচি তারপরে আশেপাশে সবার মানুষ থেকে মিনিমাম কত জানে 41টা কলা নিয়ে আনছিল রাসেল ভাই। 41টা কলা নিয়ে আনে জিনটাকে হুট করে, খালি আমাদের কিন্তু রুমে ঢুকতে দেয় নাই, একটা ওর পাশে আর একটা রুম ছিল অন্ধকার রুম, ওখানে দিয়ে যায় হাজরা নানি কলাগুলো রাখেটাকে রাসেল ভাই আমরা জাস্ট মানে পয়েন্ট অফ ভিউ খালি রাখছে রাসেল ভাই। তার কিছুক্ষণ পরেই আমরা দেখি কলাগুলা উঠাও এবং ওই সুস্থ হয়ে গেছে ধীরে ধীরে। আলহামদুলিল্লাহ ওই এখন ভালোই আছে, ওর তেমন কিছু সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে ওই আমাদের বলে যে আমি এখন ওই প্রাণীগুলোকে দেখি, আর মাঝে মাঝে ওর কিন্তু এখনো দাঁত লেগে যায়। তো রাসেল ভাই আমার মনে হয় আমার গল্পটা অনেক ভুল হয়েছে। রাসেল ভাই প্লিজ একটু কনভিন্স করিয়েন, আর ভিডিওটা ভয়েসটা সিলেক্ট করিয়েন, কারণ আমি 8 মিনিটের ভয়েস কিন্তু আমি অনেক কুটে কিন্তু বানাইছি। প্লিজ সিলেক্ট করিয়েন, তাহলে আমি এরপর আরো ভয়েস করবো, আর আমি যদি গ্রামে যাই আরো ঘটনা শুনে আপনাদের জানাবো। আল্লাহ হাফেজ রাসেল ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। তো এই ছিল আমাদের বৃহস্পতিবারের আজকের এপিসোড। যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে আমাদের সমস্ত কষ্ট সার্থক হবে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনেছেন, উপভোগ করেছেন প্রতিটি মুহূর্ত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।